ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ তো মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা শুরু করতে পারি। আচ্ছা, রাহাত বলতেছিল যে আমাকে যে কিছু কোশ্চেন পাঠাইছো, যদিও আমার কিছু মনে নাই। মানে কোশ্চেন পাঠাইছো সেটা মনে আছে, কি পাঠাইছো সেটা মনে হয়, ওটা আমি দেখে বলতেছি। আর কার কোনো প্রশ্ন মাথায় থাকলে একবারে বলে ফেলো, আমাদের যেগুলা ইমিডিয়েট পারি আমরা সলভ করে রাখি আর কি। আর রাহাতের প্রশ্ন হচ্ছে দেখতেছি, দেখে বলতেছি কি ছিল এখানে। আর তোমরা তো যে গ্রুপে দেখলাম অনেকে নামকরণ নিয়ে ধরো প্র্যাকটিস ট্যাকটিস করতেছো, ভালো, দেখতে থাকো। আর কোনো প্রবলেম টবলেম হলে নিজেরাই সলভ করার ট্রাই করো, আমাদের হেল্প লাগলে আমাদের কাছে নিয়ে এসো, সমস্যা নেই। আপাতত কার কোনো প্রশ্ন টশ্ন আছে আগে নেমিং টেমিং নিয়ে? আর আমরা তো নেমিং পুরোটা ক্লোজ করি নাই, আমাদের নেমিং আরো বাকি আছে, আরো কিছু জিনিস দেখতে হবে। বাট ওগুলা হচ্ছে আমরা টাইম টু টাইম পরে দেখলেও হবে, তো বিশেষ তাড়াহুড়া না এগুলা নিয়ে। আমরা বোধহয় লাস্ট দিন তোমাদেরকে বলতেছিলাম যে নেমিং এর পর আমরা আমাদের ওই যে হোমোলোগা সিরিজ যেটারে বলি আর কি, বিভিন্ন ক্যাটাগরির পড়ালেখা, যেটা মেইন পড়ালেখা সেটা হচ্ছে শুরু করব আর কি। ঠিক আছে, আমরা তোমাদেরকে 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা একটু দেখো চিন্তা করে, আর আমি দেখি আসসালামু রাহাত আলাইকুম হচ্ছে। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা নেমিং এর একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, বলো, শুনতেছি। ও আচ্ছা, রাহাত হচ্ছে আমাকে ওই যে আইসো নিও এগুলো পাঠাইছিল মনে হয়। ঠিক আছে, ঠিক আছে, সেটা আমরা বলে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, তোমরা দেখো, যদি প্রশ্ন থাকে বলো, আমরা ওটা শুনতেছি। আর রাহাত হচ্ছে যে প্রশ্ন পাঠায় রাখছিল সেটা নিয়ে একটু কথাবার্তা বলে রাখি। সেটা হচ্ছে ওই যে আমরা তোমাদেরকে ক্লাসে একদম শুরুর দিকে হচ্ছে বলে রাখছিলাম যে নামকরণ বা নেমিং এর তো আসলে অনেক রকম কনভেনশন, এগুলো যে যুগে যুগে কালে কালে অনেক রকম নাম আমরা বলে আসছি, অনেকগুলো চেঞ্জ টেঞ্জ হয়ে গেছে। আমরা যেই নামটা নিয়ে এখন চিন্তিত বা যেটা লাগে সেটা হচ্ছে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেম আর কি। তো আমরা যে প্রসেস গুলো শিখতেছি, যেভাবে নাম বলতেছি, এগুলো হচ্ছে আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমের পার্ট। ঠিক আছে, এখন এই আইইউপিএসসি স্ট্যান্ডার্ড নেমের আগে ওই যে জেনেভা নেমিং, তারপর হচ্ছে কমন নেমিং, ট্রিভিয়াল নেমিং, সাধারণ নামকরণ, এরকম বিভিন্ন ক্যাটাগরির নামকরণ ছিল। তো রাহাত হচ্ছে আমাকে যে কোশ্চেনটা পাঠাইছে এটা হচ্ছে একেবারে প্রথম, মানে একদম সাধারণ নামকরণ যেটারে বলে আর কি, ওই নামকরণের পার্ট। তো তোমরা যারা বইপত্র একটু একটু খুলছো তারাও বোধহয় এই জিনিসটা দেখছো যে আইসো, নিও, এন, এভাবে বলে, এন বিউটেন, আইসোকটেন, নিও, ধরো হেপটেন, মানে এরকম বিভিন্ন রকমের নাম টাম চোখে পড়ার কথা। তো এই নামকরণের আইডিয়াটা কি, এটা আমরা তোমাকে একটু বলে রাখতে পারি, তাহলে ধরো মানে আর ঝামেলা নেই, যখন দেখবা তখন হয়তো বুঝে যাবা। আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে হচ্ছে কথাবার্তা বলি, বা পারলে আমরা হাতের এক্সাম্পল গুলাও নিতে পারি। একটু টাইম দাও আমাকে, 30 সেকেন্ড। আচ্ছা, রাহাত তো মানে আমাকে আলাদাভাবে নক করছিল। ঠিক আছে। সবাই আগে এই সংকেতগুলো লিখতে থাকো, তারপর আমরা বলে দিলে, মানে নিয়মটা বলে দিলেই বুঝে যাবা যে আসলে কিভাবে নামটা বলতে হয় আর কি করতে হয়। এখানে হচ্ছে 3-4টা সংকেত লেখা আছে। প্রথম যেই যৌগটা, এটার আমরা বলি হচ্ছে আইসোবিউটেন। আগে লিখো, আমরা রিজন বা কোন আইডিয়া থেকে নামগুলো আসে এটা বলতেছি। এটা হচ্ছে আইসোপেন্টেন, এটা হচ্ছে আইসোহেক্সেন। প্রথম কথা হচ্ছে, আইসো টার্মটা আমরা বেসিক্যালি ইউজ করি একটা জিনিস দেখো, আমরা তোমাদেরকে ভালো হয়েছে যে ডিগ্রি টিগ্রি ব্যাপারটা বলে রাখছি। যেমন বলো তো, এই যে কার্বনটা, এটা কত ডিগ্রি কার্বন?
মনে টনে আছে তোমাদের, ইন্ডিভিজুয়াল। বলতে পারবা? হ্যাঁ, এটা ডিরেক্টলি এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বনের সাথে কানেক্টেড, তো এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। এই কার্বনটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। 3 ডিগ্রি। 3 ডিগ্রি। এই কার্বনটা কত ডিগ্রি? 3 ডিগ্রি। তার মানে প্রথম থ্রি আইডিয়া ডিগ্রি। হচ্ছে এই আইসো, এই টার্মটা বেসিক্যালি আমরা ইউজ করি যে কোনো অ্যালকেন টাইপ কম্পাউন্ডের মধ্যে কোনো 3 ডিগ্রি কার্বন যদি থাকে, মানে হাইয়েস্ট 3 ডিগ্রি পর্যন্ত কার্বন যদি থাকে, তখন এই যৌগটার নামের শুরুতে আমরা হচ্ছে আইসো বলবো। আর টোটাল যতগুলি কার্বন আছে সেই না অনুযায়ী হচ্ছে অ্যালকেনের নামকরণ হবে। যেমন এখানে টোটাল এই পুরো যৌগে টোটাল কার্বন কতগুলা? একটা, দুইটা, তিনটা, চারটা। তো 4 কার্বনের নাম হচ্ছে বিউটেন, এই হচ্ছে সেই বিউটেন। আর এখানে 3 ডিগ্রি কার্বন ছিল হাইয়েস্ট, সেই কারণে এটার নাম হবে হচ্ছে আইসোবিউটেন। এখন দেখো বাকিগুলো হয়তো সেন্স মেক করবে। এখানে টোটাল কার্বন 1, 2, 3, 4, 5, এই হচ্ছে সেই পেন্টেন। আর 3 ডিগ্রি কার্বন ছিল দেখে আইসো। সেম 1, 2, 3, 4, 5, 6, 6 কার্বনের হেক্সেন, এই হচ্ছে সে আইসো। হ্যাঁ, এখানে তো লংগেস্ট চেইন তো কোনো ম্যাটার না, জাস্ট কার্বন সংখ্যাটা ম্যাটার। ম্যাটার, হ্যাঁ ওইটা যদি ম্যাটার হইতো ওইটা আমি বলতাম, যে এটা বলতেছি আগে ওইটা শুনো। প্রশ্ন করা হচ্ছে সেকেন্ডারি ব্যাপার, আগে যেটা বলে ওটা মনোযোগ দিয়ে শুনো। তাহলে এখানে নামকরণের জন্য আমাদের দুইটা স্টেপ, একটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন যদি পাই তাহলে হচ্ছে আইসো পার্টটা নিব, আর কার্বন নাম্বার টোটাল যৌগে যতগুলি আছে সেই অনুযায়ী হচ্ছে পেন্টেন, হেক্সেন, হেপ্টেন কি বসাবো এটা হচ্ছে লিখবো। এই দুইটা পার্ট নিলে আমাদের এখানে আর অন্য কোনো কাজ হচ্ছে করতে হবে না, এটা তোমরা এক্সাম্পল দেখেও বুঝতে পারতেছো। এটা হচ্ছে আইসোর ব্যাপার। এরকম আইসোর পাশাপাশি আরো দুইটা এরকম প্রিফিক্স পার্ট আছে, ওই যে বলতেছিলাম, একটা হচ্ছে এই গেল আইসো, একটা হচ্ছে নিও, একটা হচ্ছে হ্যাঁ, এন। হ্যাঁ বলো রাহাত। এই যে টার্সিয়ারি যে বলা ছিল যে 3 ডিগ্রি হলে, তাহলে ওইটা। আচ্ছা, মানে তোমার কথা যদি আমি বুঝি নাই, টারশিয়ারি তো বলা হয় 1 ডিগ্রিকে বলি আমরা প্রাইমারি, 2 ডিগ্রিকে বলি সেকেন্ডারি, 3 ডিগ্রিকে বলি হচ্ছে টারশিয়ারি। এই কার্বনটাকে তুমি 3 ডিগ্রি বা টারশিয়ারি বলতে পারো, মানে নামকরণের সাথে তো এটা সম্পর্ক নাই। আচ্ছা আচ্ছা। কার্বনটার নাম হচ্ছে 3 ডিগ্রি বা টার্সিয়ারি কার্বন, আর হ্যাঁ যৌগটা হ্যাঁ, আলাদা। মানে এই কার্বনটা কত ডিগ্রি এটাকে তুমি 3 ডিগ্রি বলবা বা টারশিয়ারি কার্বন বলবা। আর যৌগটার নাম কি হবে এটা তো বললামই, যা বলছি এটাই হচ্ছে নামকরণের প্রসেস, অন্য কোনো কোশ্চেন করে আসলে লাভ নাই যে এটা এইটা হবে কিনা ওইটা হবে কিনা, হলে তো আমরা তোমাদেরকে বলেই দিতাম। বুঝছো? জি তাহলে ভাই। বেসিক্যালি আইসো, এটার মিনিং হচ্ছে এইটা। কি বললাম? তার মানে ফার্স্ট জিনিস হচ্ছে হাইয়েস্ট 3 ডিগ্রি পর্যন্ত কার্বন এখানে খুঁজে পাইতে হবে, আর টোটাল নাম্বার অফ কার্বন এই যৌগে কতগুলা, এই দুইটা জিনিস নিয়ে তারপরে নামটা হচ্ছে বানাইতে হবে। এনে আসি, এনটা আসলে আগে বলা দরকার ছিল, এটা পরে লিখে ফেলছি। আসলে এন হচ্ছে নর্মাল মিন করি আর কি আমরা। নর্মাল, নর্মাল মানে হচ্ছে এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এগুলো যে বলি, এগুলাকে আমরা আসলে এন দিয়ে বলার কথা ছিল আর কি আগের জেনারেশনের নেমিং এ। এখানে হচ্ছে তুমি হাইয়েস্ট 2 ডিগ্রি পর্যন্ত কার্বন পাবা, মানে যেমন একটা যৌগ যদি আমরা লিখি ধরো এইটা, এখানে এই কার্বনটা, মাঝখানে কার্বনটা কত ডিগ্রি কার্বন বলো তো? 2 ডিগ্রি। 2 ডিগ্রি, মানে এগুলো তোমাদের মনে টনে আছে তো, মানে সবাই এগুলো একটু রিকল করার চেষ্টা করো। এটা কিন্তু ক্লাসে আমরা বেশ সময় নিয়েই দেখছিলাম যে ডিগ্রি কিভাবে আইডেন্টিফাই করে। তার মানে এই যোগে দেখা যাচ্ছে সেন্ট্রাল যে কার্বনটা এটা হচ্ছে 2 ডিগ্রি। এই কার্বন গুলা কত ডিগ্রি? এই যে পাশের কার্বন গুলা, এইটা বা এটা, 1 ডিগ্রি। হ্যাঁ, এগুলা ওয়ান হচ্ছে ডিগ্রি। 1 ডিগ্রি। তার মানে বুঝতেই পারতেছো এই যোগে হাইয়েস্ট তুমি ডিগ্রি অ্যাভেলেবল আছে হচ্ছে 2 ডিগ্রি, এর থেকে বেশি কিন্তু নাই। তাহলে যখন এমন কোন যৌগ আমরা পাবো যেখানে হাইয়েস্ট আসলে 2 ডিগ্রির কার্বন পাওয়া সম্ভব, এর থেকে বেশি পাওয়া সম্ভব না। আর কমন টিপস, মানে আমরা ডেফিনেশনে বলি না, বাট এটা তোমাদেরকে বোঝানোর জন্য বলতেছি যে এই যৌগের দিকে তাকালেই তুমি বুঝবা কোনো শাখা প্রশাখা, কোনো ঝামেলা নাই, একদম ওই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন টাইপ যে যৌগগুলি, এই যৌগগুলি হচ্ছে আমাদের কাছে থাকবে। তো এই যৌগগুলোকে নর্মালি হলে আমরা কি বলতাম? প্রোপেন বলতাম। তো এখন এটাকে প্রোপেনই বলবো, বাট এটাকে হয়তো এন প্রোপেন বলবো, এন প্রোপেন, এন বিউটেন এইভাবে বলবো। তার মানে এন আসলে মানে আলাদা কিছু মিন করে না, এটা ওই মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন যা পাচ্ছি ওই নামগুলাই বলবো। কারণ আমরা যেহেতু পুরো একটা ডিফারেন্ট টাইপ অফ নামকরণের প্রসেস করতেছি, ওই প্রসেসে কি কি নিয়ম কানুন আছে, নামকরণের কি কি জিনিসপত্র উল্লেখ করতে হয় না করতে হয়, এই জিনিসগুলোতে উল্লেখ করতে হবে। তো এন শব্দটা আসলে ওই জায়গা থেকে নিয়ে এসে উল্লেখ করা। আতকিয়া বলছো যে ডিগ্রির কার্বনটা বুঝো নাই, আরেকবার বলা যাবে কিনা? আরেকবার তো বলা যাবেই, কিন্তু আরেকবার বলাটা আসলে উচিত কিনা সেটা হচ্ছে কোশ্চেন। এটা কিন্তু আমরা ক্লাসে বলছি আপু, বুঝছো? তো হয় তুমি লেকচার পিছায় আছো অথবা লেকচার ওটা মানে ভুলে গেছো, দুইটার যে কোনো একটা হচ্ছে অপশন। তারপরেও এত কথা বলার থেকে বলে দেওয়া বোধহয় সহজ। সেটা হচ্ছে কোন একটা কার্বন ডিরেক্টলি
ডিরেক্টলি যতগুলি কার্বনের সাথে কানেক্ট হয় এই নাম্বারটাকে বলা হয় ওই কার্বনের ডিগ্রি নাম্বার। তো কোনো একটা কার্বন আশেপাশে আরো যতগুলি কার্বনের সাথে যুক্ত হয় ডিরেক্টলি, এই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ডিগ্রি। যেমন এই কার্বনটা ডিরেক্টলি একটা, দুইটা এবং তিনটা কার্বনের সাথে টাচে আসতে পারছে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন ছিল। এইখানে যে কার্বনটা, এটা বামে ডিরেক্টলি এই কার্বন, ডানে ডিরেক্টলি এই কার্বন, এই দুইটা কার্বনের সাথে যুক্ত, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি। এই কার্বন গুলো শুধু ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, তাই এই কার্বন গুলো হচ্ছে 1 ডিগ্রি। আপু কি বুঝছো ঘটনা? এগুলো কিন্তু আগে পড়ানো হয়েছে, তো এই কোশ্চেন করার জন্য তোমাকে আমি প্রথমে তিরস্কার জানাইতেছি। ঠিক আছে, থ্যাঙ্কস ট্যাঙ্কস দিয়ে লাভ নাই। যেটা বললাম যে এগুলো হচ্ছে জিজ্ঞাসা করবা না, যে জিনিস আমরা ক্লাসে আগে পড়ে ফেলছি ওইটা দায় দায়িত্ব নিয়ে নিজেরা হচ্ছে প্রিভিয়াস লেকচার টেকচার দেখে খাতা টাতা দেখে রিকল করার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আইসো হচ্ছে ফর হাইয়েস্ট 3 ডিগ্রি, আর 2 ডিগ্রি যদি হয় হাইয়েস্ট, যেটা বললাম যে অন্যভাবে বললে 2 ডিগ্রি শুনলে অনেক কিছু মনে হয় জটিল, বাট মেইন জিনিস হচ্ছে একদম সিম্পল যেই যৌগগুলো, সোজা সাপটা যেই যৌগগুলো, কোনো শাখা প্রশাখা নাই যাদের, তাদের জন্য আমরা বেসিক্যালি এন হেপটেন, এন প্রোপেন, এন পেন্টেন এইভাবে হচ্ছে লিখি। আর একমাত্র বাকি থাকে নিও কম্পাউন্ডটা। নিও হচ্ছে এমন কোন যৌগ যদি পাই যেখানে হাইয়েস্ট 4 ডিগ্রির হচ্ছে কার্বন আছে, তখন এই 4 ডিগ্রি কার্বনের জন্য আমরা নিও শব্দটা ব্যবহার করি। আর টোটাল যতগুলি কার্বন আছে সেই অনুযায়ী হচ্ছে আমরা নাম বলি। আমি রাহাতের পেজ থেকেই হচ্ছে কয়েকটা নাম নেই, এলোমেলো এক্সাম্পল তে আসছে। তোমাদের কলেজ কি অবস্থা, চলতেছে না ঠিকঠাক? জি ভাই। ঠিক আছে, গুড। কি পড়াচ্ছে কলেজে? এই সেকেন্ড চ্যাপ্টারই পড়াচ্ছে নাকি? না ভাই, প্রথম অধ্যায় পড়াইতেছে। আচ্ছা আচ্ছা, সরি, কলেজে তো আসলে মাত্র শুরু হইলো বোধহয়, নতুন নতুন। বুঝতে পারছি। যেমন এই যৌগটা দেখো, এইখানে যে সেন্ট্রাল কার্বনটা কত ডিগ্রি বলো তো? 4 ডিগ্রি ভাই। 4 ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে 4 ডিগ্রি। তো এটা যদি 4 ডিগ্রি হয় তাহলে বুঝতেছো এই যৌগের নামের শুরুতে নিও থাকবে, এটা হচ্ছে ফার্স্ট থিং। এখানে টোটাল কার্বন কয়টা? 1 2 3 4 5, তো এটার নাম হবে হচ্ছে নিও পেন্টেন। এরকম আর কি ঘটনাটা। আচ্ছা, বক্সিয়ার বলছো যে চাপের কনভার্সন পড়াচ্ছে। ওই তো মানে প্রথম দিকে তো ধরো সুপার স্লো থাকে আর কি, এরপর দেখবা হঠাৎ করে একেবারে অল এট এ সাডেন ঘোষণা আসবে যে 3 উইক পরে পরীক্ষা, তখন দেখবা যে প্রতিদিন একটা করে হচ্ছে চ্যাপ্টার শেষ হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমার মনে হয় নামকরণের মূল কাহিনী বুঝছো। এটা হচ্ছে নিওপেন্টেন বা এরকম যৌগ যদি থাকে আমাদের কাছে, ধরো CH3, CH2, সি, CH3, CH3, CH3। প্রথমে দেখে হচ্ছে চট করে দেখে ফেলো এখানে হাইয়েস্ট কত ডিগ্রি কার্বন আছে। এই কার্বন যেটা মাঝখানে দেখা যাচ্ছে এটা ফোর হচ্ছে ডিগ্রি 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি। তো এটার জন্য হচ্ছে নিও পার্টটা আসবে। আর টোটাল কার্বন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নিও হেক্সান। ঠিক আছে, এটা হচ্ছে জিজ্ঞাসা করলে তাই বলে দিলাম, বাট এটা এমনিতে কোনো কাজে টাজে লাগবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো বইতে রিডিং দিলে আমার মনে হয় পেরে যাওয়া উচিত। রাহাতকে পড়ে টরে দেখছিল নাকি এমনিতে? একটু আগে পিছে কি লেখা আছে রিডিং দিলে দেখবা যেগুলো বোঝা যাচ্ছে। কারণ দেখলাই এই জিনিস জানার জন্য মূল চ্যালেঞ্জ, মানে একটা নতুন মানুষ এটা বুঝবে না, কারণ তার ডিগ্রি বুঝতে অনেকক্ষণ টাইম লাগবে। আমরা যেহেতু ফরচুনেটলি অন্য প্রসঙ্গে ডিগ্রি পার্টটা আগেই পড়ে ফেলছি, আমাদের কিন্তু ধরো অত ঝামেলা হয় নাই, হয়তো বুঝতে পারছো সবাই। এটা হচ্ছে মূল কাহিনী। ভাইয়া, হ্যাঁ বলো যা। হ্যাঁ, এই যে একটা নেমিং এর মধ্যে ভাই প্রবলেম ছিল ভাই। ওটা হচ্ছে যে হ্যাঁ, ভাই মানে COOH CH2 CH CH2 COOH, দেন ভাই মাঝের যে CH ওইটার উপরে ভাই একটা শাখা আছে COOH ভাই। হুম। আচ্ছা, একটু আরেকবার বললো। COOH মনে হয় বললা প্রথমে, তারপর CH2 বললা মনে হয় দুইটা, তারপর? CH2 CH ভাই, এটা CH লাস্টে যেটা লিখছে। আচ্ছা এটা, আচ্ছা আচ্ছা, এটা CH। এরপর CH2 COOH। কিন্তু এখানে শুধু CH থাকলে হবে? হ্যাঁ ভাই, এটার উপরে আছে আরেকটা, এটা বলতেছে আচ্ছা, কি আছে এটা? COOH ভাই। এরকম একটা নাম তো মনে হয় আমরা ক্লাসে দেখছিলাম, CH2 তারপর কি আবার COOH। COOH ভাই। এই আমরা এটার না তো এরকম একটা নাম তো হ্যাঁ, দেখলাম মনে হয় ক্লাসে। এটার বলো। নাম তো ভাই মানে পেন্টেন দিয়ে হওয়ার কথা ছিল না ভাই, যেহেতু মানে মেইন চেনের মধ্যে 5টা আছে। কিন্তু হ্যাঁ, ভাই বইয়ের মধ্যে নেমিং এর মধ্যে দেওয়া আছে ভাই প্রোপেন 1 2 3 ট্রাইকার্বলিক অ্যাসিড ভাই। ট্রাইকার্বলিক অ্যাসিড। জি ভাই। তাইলে হচ্ছে এটা ওই যে ডিফারেন্ট টাইপের নেমিং বা নতুন কোনো কিছু আর কি। কোন বইতে? হাজারিনাগের বইতেই মনে হয় জি না? ভাই। আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে মানে এটা এরকম ভাবে হওয়ার কথা না, ওই কনভেনশনাল ওয়েতে আসলে এটাই হওয়ার কথা, ওই যে তোমাদেরকে এটা করে দিছিলাম মনে হয়,
যে হ্যাঁ ধরো ভাই। 1 2 3, ওই যে 3 কার্বক্সি 1 5, মানে পেন্টেন 1 5 ডাই ওইক অ্যাসিড, ওরকম কিছু একটাই হওয়া উচিত আর কি এটা। তুমি ওইটা একটু ছবি টবি তুলে দিয়ে রাখো, আর আশেপাশে কোনো নোট থাকলে দেখে রাখো, যে ধরো বললো যে 2015-তে সেটা চেঞ্জ হয়েছে, ওইসব হলে আমি বলতে পারবো না। বাট নর্মালি নিয়ম হচ্ছে ওইটা আগেরটা। আর এই ধরনের নাম তুমি ওই যে আরো একটা দুইটা বই একটু দেখে ফেলো, সব বইতে কি একই রকম কিনা। তো এর বেশি কিছু আপাতত বলার নাই আর কি এটার ব্যাপারে। আর ভাই এখানে আপনি যে নিও, আইসো, এন এগুলা যে ভাই নামকরণ বললেন ভাই, এটা মানে হুম। আমাদের প্রশ্নটা কিভাবে থাকবে, যে মানে কিভাবে আমি আসবে? জানি না তো প্রশ্ন কি থাকবে, আমি জানি না, এটা হচ্ছে রাহাত জানে। রাহাত আমাকে এটা জানতে চাইছে এই নামগুলা কিভাবে হচ্ছে, আমি হচ্ছে সেটা বলে দিলাম। এখান থেকে তো আমি তো তোমাদেরকে এই নামকরণ তো দূরে থাক, আইইউপিএসসি নাম থেকে কোনো প্রশ্ন থাকবে না, আমি তো ধরো কয়েক ক্লাস ধরে সেটাই বলে আসতেছি। তো আমার জিজ্ঞাসা করে লাভ নাই এখান থেকে কি প্রশ্ন থাকবে। বড় জোর হইতে পারে যে কোন একটা এমসিকিউ টাইপের নাম দিয়ে হয়তো বলতে পারে নিচের কোনটা এই যোগের নাম বা নাম না, এটা এরকম ছাড়া আর কোনো প্রশ্ন আমার মাথায় আসতেছে না আর কি। আচ্ছা ভাই। আচ্ছা, যেমন বক্তিয়ার এখানে খুব গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে দিছে, বক্তিয়ার অবশ্য লাইনটা আমার 1 to 1 দিছে, বাট এই লাইনটা হচ্ছে বক্তিয়ার তুমি এটা হচ্ছে যে এভরিওয়ান দিয়ে তারপরে দাও, আমি তো তোমাদের চ্যাটের সিলেক্টিভিটি দেই নাই। তো ওই যে গুহ স্যার ডিরেক্টলি বইতে এইভাবে লিখছে যে নামের পূর্বে এন বা নিও, আইসো ইত্যাদি উপসর্গ ব্যবহার করে শিক্ষার্থীদের সমস্যার আবর্তে নিয়ে যাওয়া হয়। তো রাহাত অলরেডি সমস্যার আবর্তের মধ্যে পড়ে গেছে, নামকরণের দুষ্ট চক্রের মধ্যে। ঠিক আছে, মানে ওইটাই বলতেছিলাম, নামকরণ এমনিতে একটা ঝামেলার জিনিস তো, বাট ওই যে একটু একটু রিডিং টিডিং দিবা তাহলেই হয়ে যাবে, এগুলা নিয়ে খুব চরমপন্থা অবলম্বনের কিছু নাই আর কি। যে ওই স্যার বলছে এই নাম, আপনি এই নাম কেন বললেন, আবার স্যারে যে বললা যে বাবু ভাই বলছে এই নাম, আপনি ওই নাম কেন বললেন, হাজারিন আগে এই নাম বলছে, গুহ স্যার কেন ওই নাম বললো, এগুলি বলে ঝাপাঝাপি করে খুব বেশি ফায়দা নাই আর কি, কারণ এগুলা যেহেতু খুবই অ্যামিবা টাইপের আর কি, খুবই মুভিং, নানান ভাবে এদের পরিবর্তন আসে। ঠিক আছে, এগুলা নিয়ে কথাবার্তা বলা সময় নষ্ট আপাতত। বাট আমার মনে হয় রাহাতের যেটা ছিল চিন্তার ব্যাপার, রাহাত সেটা বুঝতে পারছো। আর যাওয়া যেটা শুনতে চাইছো, কি শুনতে চাইছো আমি আসলে জানি না, মানে আমরা তোমাদেরকে বলে দিয়েছিলাম প্রসেস হচ্ছে এটা। এখন গুহ স্যার বা হাজারি স্যার বা কবির স্যার যে স্যারের বইতে তুমি নতুন নাম দেখো, তোমার দিক থেকে ওয়ে কয়েকটা, একটা হচ্ছে নিজে আইইউপিএসসি র ওই নেমিং এর বুক টুক ঘাইটা বের করা, যে আসলে একদম রিসেন্টলি কি প্রসেস চলতেছে বা নিয়ম কানুন চলতেছে, অথবা সিমিলার টাইপের নাম অন্যান্য প্রচলিত বইতে কি লেখা আছে। সবাই যদি এক পথে থাকে তাহলে ওইটা লিখে দেওয়াই ভালো, আর এক একজন এক এক পথে থাকলে যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয় ওইটাই ফলো করতে পারো আর কি। ঠিক আছে, দেখো নামকরণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, আপাতত এটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই। আমরা বরং মূল টপিকে চলে আসি, যেখান থেকে আসলে পরীক্ষার প্রশ্ন আসবে। মানে এটা আমার কাছে খুব কমফোর্টেবল না যে আনপ্রোডাক্টিভ একটা জিনিস নিয়ে আমরা খামচা করতেছি, বাট যেটা মেইন জিনিস সেটার কাছে যাইতে পারতেছি না, এটা ঠিক না আর কি। তো আমাদের ফার্স্ট এবং মেইন প্রথম টপিক হচ্ছে অ্যালকেন, যেটা আমরা আগের দিন তোমাদেরকে, আগের দিন বলতে লাস্ট ক্লাসে বলতেছিলাম যে কোন একটা টপিক পড়া মানে মানে মানেটা কি, এই টপিকটা আমরা পড়বো এইটার মানেই হচ্ছে এরকম কয়েকটা বেসিক জিনিসের ব্যাপারে জানতে হবে। প্রিপারেশন, ফিজিক্যাল প্রপার্টিজ যেটা মেইনলি তোমাদের দায় দায়িত্ব থাকবে, কেমিক্যাল প্রপার্টিজ যেটা আমাদের দায় দায়িত্ব থাকবে, রিয়াকশন এবং রিয়াকশন কিভাবে হচ্ছে এগুলো বোঝার চেষ্টা করা, তারপরে শনাক্তকরণ, পার্থক্যকরণ, আবার ব্যবহারগুলো তোমাদের দায় দায়িত্বে থাকবে। এই টাইপ জিনিসপত্রগুলা জানাকে আমরা বলতেছি হচ্ছে মানে অ্যালকেনের ব্যাপারে জানা বা অ্যালকিনের ব্যাপারে জানা। আর পরীক্ষায় যখন প্রশ্ন আসবে প্রত্যেকটা জিনিস থেকেই প্রশ্ন আসতে পারে। কিছু অংশ উদ্দীপক গঠনে হেল্প করবে, উদ্দীপকে বলবে এই যৌগটা এই আচরণ দেখায় ওই আচরণ দেখায়, সেই আচরণগুলা ওই যে তোমাদের দায়িত্বে যেগুলো আছে ভৌত ধর্ম বা ব্যবহার এই জায়গা থেকে আসতে পারে। আবার কিছু তো মানে কেমিক্যাল চরিত্র থেকেও হচ্ছে দিয়ে দিতে পারে। এখানে কাজ বা স্টেপ দুইটা, একটা হচ্ছে উদ্দীপকটা ভালো করে বুঝতে পারা যে আমরা আসলে কোন জায়গা থেকে কোশ্চেনটা নিব বা কি লেখার কথা আমাদের এখানে, আর দ্বিতীয়ত অ্যান্সারটা হচ্ছে ঠিকঠাক মতো লিখে দেওয়া। ঠিক আছে, তো এই জন্য কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। এমসিকিউ যেহেতু থাকবে, খুঁটিনাটি জায়গা থেকে তো এমসিকিউ আসতে পারে। তো এক হচ্ছে এমসিকিউ আসার জন্য মানে ইয়ে থাকা, রেডি থাকা, আর দ্বিতীয়ত হচ্ছে উদ্দীপক বুঝতে যেন হেল্প হয় আর কি। এই দুইটা কাজের জন্য কোনো কিছু আলটিমেটলি বাদ দেওয়া যাবে না, সবই কম বেশি পড়তে হবে। বাট গুরুত্বটা বেসিক্যালি থাকবে হচ্ছে রিয়াকশন গুলা, এবং রিয়াকশন গুলা কিভাবে হচ্ছে, এবং বিভিন্ন চরিত্র টরিত্র এগুলার দিকে। অ্যালকেন, একদম যদি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি, এই ইন্ট্রোডাকশন কম বেশি তোমরা এসএসসি তে জেনে আসছো, তো এখানে খুব বেশি কিছু আমাদের জানানোর নাই। অ্যালকেন আমরা জানি যে এটার কার্যকরী মূলক হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আমরা এইচএসসি তে ওঠার পর জানতে পারলাম যে সিঙ্গেল বন্ড গুলার অন্য নাম হচ্ছে সিগমা বন্ড, যারা বেশ দৃঢ় এবং শক্তিশালী। দৃঢ় এবং শক্তিশালী হলে যেটা হয়, বিক্রিয়া করতে গেলে তো বন্ধন ভাঙতে হয়, সেই বন্ধনগুলো ভাঙা তো রিলেটিভলি ডিফিকাল্ট হবে। এই কারণে এদের আসলে বিক্রিয়া টিক্রিয়া কম, এরা কনভেনশনাল অনেক বিক্রিয়াতে পার্টিসিপেট করে না।
কারণ ওর তো আসলে ইমপ্রুভ করার কিছু নাই, মানে অন্য যাদের কাছে ধরো পাই বন্ড আছে তাদেরকে তুমি লোভ দেখাইতে পারবা যে বিক্রিয়া করার পরে এখানে সিগমা বন্ধন আসবে, এই লোভে পরে তারা কিছু বিক্রিয়া দিতে পারে। কিন্তু যার কাছে অল সিগমা বন্ড আছে অলরেডি, তাকে তো তুমি খুব বেশি মোটিভেট করতে পারবা না, যেই কারণে এরা আসলে রিয়াকশনের ব্যাপারে খুবই ডিমোটিভেটেড থাকে এবং বিক্রিয়া করতে চায় না, স্পেশাল কিছু বিক্রিয়া ছাড়া। এই যে তারা প্রচলিত বিক্রিয়াগুলো যে করতে চায় না, সেই কারণে আবার এদেরকে আমরা কি বলি, এদেরকে আমরা বলি হচ্ছে প্যারাফিন। এই এফিন পার্টটা হচ্ছে এফিনিটি থেকে আসছে, আর ওই প্যারাফিনের প্রথম পার অংশটুকু হচ্ছে লেস বা কম, এটা বোঝায়। তো লেস অ্যাফিনিটি বা কম আসক্তি, কম আগ্রহ বিক্রিয়ার প্রতি বা অন্যের প্রতি, এদের আগ্রহ বা আসক্তি অত্যন্ত কম, এই কারণে এটাকে আমরা প্যারাফিন বলি। বাট প্যারাফিন আসলে নেগেটিভলি নিয়ে লাভ নাই, যে এটা আসলে বিক্রিয়া করে না, আমাদের অন্য দিক থেকে চিন্তা করতে হবে, বিক্রিয়া তারাই করে না যারা আসলে সেলফ সাফিসিয়েন্ট বা হচ্ছে অলরেডি স্টেবল, ভালো অবস্থায় আছে। তার মানে অ্যালকেন গুলা এই দৃষ্টিকোণ থেকে মানে বেশ ভালো যৌগ, তাদের আসলে বেশ খুব বেশি কিছু ইমপ্রুভ করার নাই আর কি নিজেদের মধ্যে। আর এখানে প্রত্যেকটা কার্বন হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এগুলো আমাদের এসএসসি তে জানার সুযোগ ছিল না, এগুলো আমরা এইচএসসি তে ওঠার পরে জানতে পারলাম আর কি, যেখানে কার্বন গুলা sp3 হাইব্রিডাইজড। তো যদি কখনো হাইব্রিডাইজেশনের পার্সপেক্টিভ থেকে কোনো কিছু বলা লাগে, জানা লাগে, তখন যেন আমরা sp3 নিয়ে একটু চিন্তা করি আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট। দেন আসি হচ্ছে প্রিপারেশন পার্ট। তো প্রথমে হচ্ছে এই কথাটা বলে রাখা জরুরি যে প্রস্তুতি এই জিনিসটাকে অনেকে আসলে বুঝতেই পারে না ফিলোসফিক্যালি, যে এই টপিকের আসলে তাৎপর্য কি। অনেকের ধারণা বিক্রিয়াতে কোনো একটা কিছু তৈরি হচ্ছে তাইলে তো প্রস্তুত হচ্ছেই, কিন্তু কথা হচ্ছে যে অনেক বিক্রিয়া দুনিয়াতে তুমি অন্তত 100টা বিক্রিয়া দেখবা যে বিক্রিয়াতে পানি বা লবণ কিছু একটা তৈরি হচ্ছে। কিন্তু যখন তুমি স্পেসিফিক্যালি পানি পেতে চাইবা, লবণ পেতে চাইবা, তখন তো তুমি এমন কোনো বিক্রিয়া করবা না যে বিক্রিয়াতে পানিটার প্রতি আমাদের গুরুত্ব সবচেয়ে কম ছিল, কারণ তখন কিন্তু এই জায়গায় পানি কতটুকু বিশুদ্ধ, পানি কতটুকু ভালো, ওই মনোযোগ কিন্তু আমাদের কোনো কালেই ছিল না। ওই বিক্রিয়াতে পানি যে হচ্ছে এটা আমরা হয়তো ডেইলি দেই নাই, হচ্ছে লিখে রাখছি। বাট যদি আমার পানি পাওয়ার উদ্দেশ্য থাকে, তখন আসলে এমন কোন একটা বিক্রিয়া ফলো করতে হবে যেই বিক্রিয়াতে যেই যৌগটা তৈরি হবে, উৎপাদটা বা প্রোডাক্টটা, এটার যেন গুণগত মান, এটার যেন মানে ফোকাসটা যেন এটার দিকে থাকে, এটার উৎপাদনটা যেন ভালো হয়, এইদিকে হচ্ছে মনোযোগ রাখতে হবে। এই কারণে প্রস্তুতি শব্দটা শুনে যতই খুব কমন শব্দ মনে হোক, যে বিক্রিয়াতে তৈরি হলেই তো প্রস্তুত হচ্ছে, আসলে এইভাবে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে পার্টিকুলার যেই যৌগটা তুমি তৈরি করতে চাও সেই যৌগটার জন্য মানে মনোযোগটা পুরোপুরি ওই যৌগটার উপরে রেখে কিভাবে আসলে বিক্রিয়াটা করা যায় যাতে উৎপাদন ভালো হয়, বিশুদ্ধতা ভালো হয়, এই জিনিসগুলো যেন ভালো হয়, এটা একটু আমাদেরকে নিশ্চিত করতে হবে। বুঝতে পারছো? আর প্রস্তুতির হচ্ছে অনেক ভাগ আছে, সবসময় সব ভাগ আমাদেরকে জানানো হবে না, বাট ঘুরে ফিরে আমাদেরকে দুইটা ক্লাসিফিকেশন কম বেশি দেখবা যে বইতে থাকে। তো বইতে যেই যোগের জন্য ক্লাসিফিকেশনটা থাকবে সেখানে এই পার্টটা এমসিকিউ এর জন্য জেনে রাখতে হবে, এগুলো এমসিকিউ তে চলে আসতে পারে। এটা হচ্ছে প্রিপারেশন ক্যান বি অফ টু টাইপস, একটা হচ্ছে ল্যাব প্রিপারেশন বা পরীক্ষাগার প্রস্তুতি, আরেকটা হচ্ছে কমার্শিয়াল বা যেটা আমরা বলি হচ্ছে বাণিজ্যিক প্রস্তুতি। ঠিক আছে, পরীক্ষাগার প্রস্তুতি এবং হচ্ছে বাণিজ্যিক প্রস্তুতি, দুইটার উদ্দেশ্য টোটালি ডিফারেন্ট। পরীক্ষাগার প্রস্তুতির সময় কতটুকু পরিমাণ উৎপাদন করব এটা আমাদের কখনো মনোযোগের বিষয় হবেই না, আমরা হচ্ছে জাস্ট একদম বিশুদ্ধ মানে এক্সপেরিমেন্টালি জিনিসটা সত্য কিনা, পাওয়া যায় কিনা, আসলে ওই জিনিসটা চেক করার জন্য হচ্ছে এই ল্যাবের বিক্রিয়াগুলো করি। এই কারণে ল্যাব প্রিপারেশন বা পরীক্ষাগার প্রস্তুতি যেগুলো, সেখানে বিশুদ্ধতা এবং যৌগগুলা যে উৎপাদন হচ্ছে এই সত্যতা, এইটা হচ্ছে ধরো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আর কমার্শিয়ালি যখন প্রডিউস করা হয় তখন তো বুঝতেছো উদ্দেশ্য হচ্ছে ব্যবসা বাণিজ্য করা। এখন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো তো ধরো সততা বিশুদ্ধতা থেকে বড় ব্যাপার হচ্ছে বিক্রি কি করলে বেশি হবে। তো তোমাকে দামটা মানে কম রাখতে হবে, তোমার আরো হয়তো কোম্পানি একই জিনিস বানাবে, তো তোমার কোম্পানিটার দাম যদি মানে মার্কেটে সবচেয়ে কম হয় তখন এটা খুবই অবভিয়াস যে মানুষজন তোমারটা কেনার চেষ্টা করবে। এই কারণে বাণিজ্যিক ভাবে যখন বানানো হয় কোনো কিছুকে, তখন আসলে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়, যে একদম 100% বিশুদ্ধ আমার দরকার নেই, বিশুদ্ধতা একটু কম হলেও সমস্যা নেই, কিন্তু এটা দাম যেন কম থাকে এই দিকে হচ্ছে মনোযোগ দেওয়া হয়, এবং উৎপাদন যেন বিশাল হয়, যত বেশি উৎপাদন হবে তত বেশি তুমি বেচা বিক্রি করতে পারবে, তখন উদ্দেশ্যটা কমপ্লিটলি অন্য জায়গায় থাকে। এই কারণে পড়ার সময় এই পার্থক্যটা বুঝতে হবে, যে অনেক সময় বলাই থাকবে যে এই পদ্ধতিতে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, এই লাইনটা মার্ক করে রাখতে হবে সবসময়, যে কোন বিক্রিয়াটা আসলে পরীক্ষাগারের জন্য বরাদ্দ।
আর কোন বিক্রিয়াটার নিচে লেখা আছে যেটা বাণিজ্যিক ভাবে এইভাবে তৈরি করা হয়, তখন এই জিনিসগুলো কিন্তু লাগবে। এবং এমসিকিউ এই ধরনের প্রশ্ন আসবে যে নিচের কোন পদ্ধতিটি আসলে পরীক্ষাগারের জন্য, কোন পদ্ধতি আসলে বাণিজ্যিক ভাবে করা হবে, এই জিনিসগুলো তখন আলাদা করতে পারতে হবে। এখন অ্যালকেনের প্রস্তুতি, আমরা অ্যালকেনে অনেক প্রস্তুতি আছে, কিছু প্রস্তুতি ধরো আমরা এখন বলবো না, কারণ এটা বোঝার জন্য যে পরিমাণ নলেজ দরকার সেই নলেজও তোমাদের এখনো হয় নাই। তো এই টপিকগুলো কন্টিনিউসলি আপডেট হইতে থাকবে, এখন হয়তো আমরা 3, 4, 5টা যতগুলো পারি তোমাদেরকে বলে রাখবো। এবং সাথে এটাও বলে রাখবো যে এই 4, 5টাই মেইন না, আরো আছে, মানে আরো ধরো 2, 3টা জানা যাইতো, বাট আমরা হয়তো প্রথমেই টপিকটা পড়া শুরু করতেছি দেখে এখন এটা বোঝা যাবে না। আমরা হয়তো আরো 6 লেকচার বা 2 মাস 3 মাস পড়ার পর তখন হয়তো আবার এই জায়গায় 2টা টপিক অ্যাড করতে পারবো, তখন হয়তো অন্য কারণে আমাদেরকে কিছু জ্ঞান লাভ করতে পারবো যেটা এই প্রবলেম সলভ করতে হেল্প করবে। তো প্রস্তুতির একেবারে প্রথমটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ থেকে, ফ্রম আনস্যাচুরেটেড কম্পাউন্ড। এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং এটার ব্যাপারে বেশিরভাগ তথ্যই আমরা আগে জানি, এসএসসি তে বা এইচএসসি তে আগে আগে যা পড়লাম সেটা। অসম্পৃক্ত যৌগ বা আনস্যাচুরেটেড কম্পাউন্ড মানে কি ছিল? অ্যালকিন এবং অ্যালকাইন, তাই না? ডাবল বন্ড মানে পাই বন্ড থাকে যে যৌগগুলোতে, এগুলাকে আমরা বলি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এখন এইখানে আবার নতুন প্যারা, মানে এসএসসি তে হয়তো যেগুলি এত গায়ে লাগতো না, এইচএসসি এটা প্রথম ঝামেলা হচ্ছে তুমি যখন অ্যালকিন বলবা, অ্যালকেন বলবা, অ্যালকেন বলে মিথেন লেখা যাবে না। মানে মূল কথা হচ্ছে এটা যে তুমি যখন অ্যালকেন বলবা তোমাকে অ্যালকেন প্রকাশ করতে হবে লিখে। তুমি অ্যালকেন বলে মিথেন ইথেন পার্টিকুলার কোনো যৌগ বা সদস্য প্রকাশ যেন না পায়, এটা নিশ্চিত করতে হবে। এই কারণে প্রচুর পরিমাণ সাধারণ সংকেত জানতে হবে একটা যৌগকে কিভাবে লিখলে বোঝা যাবে এটা অ্যালকিন, কিন্তু এটা যে ইথিন এরকম কোনো কিছু মিন করা যাবে না। ঠিক আছে? যেমন আমরা যদি প্রথমে অ্যালকিন লিখতে চাই, দেখো মানে এটা কিন্তু খেয়াল রাখবা, তুমি যখন অসম্পৃক্ত যৌগ বলছো তুমি কিন্তু বলো নাই ইথিন থেকে বা ইথাইন থেকে, এরকম কোনো কিছু বলো নাই। অতএব সংকেতে প্রথমেই ঝাঁপ দিয়ে ইথিন ইথাইন লেখা যাবে না। তাহলে তুমি প্রথমে অ্যালকিন লিখতে চাও, অ্যালকিন কিভাবে লেখা যায়? অ্যালকিনকে বোঝানোর উপায় কি? যেখানে আমরা কার্যকরী মূলক কি পাই? কার্বন কার্বন দ্বিবন্ধন। এখন কার্বন কার্বন দ্বিবন্ধন রেখে তুমি অনেকভাবে এই জিনিসটাকে লিখতে পারো, এই যে এইভাবে লিখতে পারো। এইভাবে লিখে কারো বোঝার উপায় নাই, আর যেহেতু উপস্থিত আছে এটা কোন অ্যালকিনটা এটা কেউ কখনো বলতে পারবে না, কিন্তু ডাবল বন্ড দেখে এটা আবার সবাই নিশ্চিত যে এটা একটা অ্যালকিন। এটা থেকেও শুদ্ধভাবে লেখা সম্ভব। এরকম এইটার থেকেও ধরো শুদ্ধভাবে লেখা সম্ভব। মানে আমরা জাস্ট প্রথম টপিক হিসাবে এগুলো তোমাকে বলে রাখতেছি, মানে শুদ্ধভাবে লেখা সম্ভব হলেই যে লিখতে হবে এত পরিশ্রম করতে হবে ব্যাপারটা এরকম না। দেখো এখানে যে সংকেতগুলি লেখা আছে, ভাই যে আর তারপরে স্ল্যাশ দিয়ে এটা মানে আরে বলতেছি তো, সময় তো দিবা নাকি? রাহাত, আচ্ছা অধৈর্য হয়ে যাচ্ছ কেন বলো? সমস্যা কি তোমার? রোজা রাখছো? ইফতার করতে হবে? না তাড়াহুড়া, ভাই। ঠিক আছে, তাড়াহুড়ার কিছু নাই, একটু শান্ত থাকো তাইলেই হবে। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে যৌগ লিখে যেন প্রোপিন ইথিন এরকম কিছু প্রকাশ না পায়, খালি অ্যালকিন বোঝা গেলেই হলো। এখানে প্রত্যেকটাতেই কার্বন কার্বন ডাবল বন্ড আছে, মানে এটা হচ্ছে মূল বিষয়, বোঝার জন্য এনাফ যে এটা অ্যালকিন। এখন কথা হচ্ছে আমরা এখানে আর রাখছিলাম সাধারণ সংকেত বানানোর জন্য, এই পাশে আবার H2। তখন যে কেউ প্রশ্ন করতে পারে এই কার্বনে কি 2টা হাইড্রোজেনই থাকতে হবে, মানে এমন কোনো শর্ত আছে? এটার অ্যান্সার হচ্ছে পরের লাইন, যে না, এখানে হাইড্রোজেন থাকতেই হবে 2টা এই কার্বনের সাথে, এমন না। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেনও থাকতে পারে, আবার অন্য একটা অ্যালকাইল মূলকও থাকতে পারে, মূল ফোকাসটা আসলে মাঝখানে। দেন আবার কেউ প্রশ্ন করবে যে এখানেও আর লিখছেন এখানেও আর লিখছেন, 2টা অ্যালকাইল কি সেম হইতে হবে কিনা? অ্যান্সার হচ্ছে সেটাও না। তো তুমি এক পাশে আর এক পাশে আর প্রাইম এমনটাও লিখতে পারো। এবং আর আর প্রাইমের জায়গাতে যদি কোনো হাইড্রোজেন পরমাণু থাকে তাতে আসলে কোনো প্রবলেম হবে না, ওইটা অ্যালকিনই বুঝাবে। ঠিক আছে? এই জন্য হচ্ছে অ্যালকাইল বা হাইড্রোজেন যে কোনোটাই হচ্ছে দেয়া আছে। অতএব এইসব জায়গায় সূক্ষ্মতার আসলে কোনো শেষ নাই, কিন্তু এত পরিশ্রম করবা কিনা এটা হচ্ছে কথা। আমাকে যদি বলো, আমার কাছে মনে হয় যে ফার্স্টটা যদি লিখতে পারো তাহলে তোমার জন্য এনাফ হয় আর কি, এত ঝামেলার ভিতরে ঢোকার দরকার নাই। ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কোন একটা অ্যালকিনের সংকেত। দেন কি করতে হবে? সরি, এটার মধ্যে হচ্ছে হাইড্রোজেন যোগ করতে হয়, এই বিক্রিয়ার মধ্যে আমরা এসএসসি তে পড়ে আসছি। এই বিক্রিয়ার প্রভাবক কি ছিল বলতো? নিকেল। নিকেল। নিকেল নিকেল। সাথে তাপমাত্রা 180 কত ছিল? হ্যাঁ, এটা হচ্ছে আমরা যেটা দাবি করি
যেখানে 150 থেকে 200 ডিগ্রির মধ্যে একটা তাপমাত্রা রাখলে আসলে কাজ হবে, সমস্যা নাই। এই বিক্রিয়া সলভ করা অত্যন্ত ইজি। তোমরা যদি এই এইচএসসি এর আমাদের 2-4 লেকচার আগের কথাই মনে করো, আমরা বিক্রিয়া শ্রেণী বিভাগ তোমাদেরকে বলছিলাম যে পাই বন্ড আছে যে কার্যকরী মূলকের মধ্যে, ফাংশনাল গ্রুপের মধ্যে, এটা সাধারণত কোন বিক্রিয়ায় পার্টিসিপেট করবে? সংযোজন বা এডিশন। সংযোজন বা এডিশন সলভ করার ওয়েটা কি? দুইটা বস্তু মিলে একটা মাত্র বস্তু হয়, এবং এই পাই বন্ডটাকে ভেঙে দিতে হবে। উইক যেটা, পাই বন্ডটাকে ভেঙে দিতে হবে। পাই বন্ডটাকে ভেঙে দিলে কি হয় মনে আছে তোমাদের? এই ভাঙা বন্ডটা হচ্ছে মাঝখান দিয়ে ভাঙবে তো। সিগমা। হ্যাঁ, দুই পাশে হচ্ছে এটা এরকম ঝুলতে থাকবে। এটা ভেঙে এরকম ভাবে ঝুলতে থাকবে কেন বলো তো? এই যে সেতু ভেঙে গেছে। গ্র্যাভিশনের জন্য ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অভিকর্ষের জন্য। যাক, আমরা বলছিলাম যে অভিকর্ষ মহাকর্ষ এগুলা শুধু নিজে বোঝার জন্য মাথায় রাখবা, খাতা টাতা যেন ভুলে না লিখে ফেলো আর কি, তাইলেই হবে। তো ওই হাত পা ভেঙে প্রথমে এরকম ঝুলতে থাকলো দুইটা বন্ড, এখানে তোমরা দুইটা হাইড্রোজেন অ্যাড করে দিলা। তাহলে এটাই কিন্তু সে অ্যালকেন যৌগটা হয়ে গেল। এবং যথারীতি এই যৌগটা অ্যালকেন বোঝা যাচ্ছে কারণ সব সিঙ্গেল বন্ড, কিন্তু কোন অ্যালকেনটা বোঝা যাচ্ছে না, এটাই আমাদের দরকার ছিল আর কি। ঠিক আছে, এইভাবে তুমি অসম্পৃক্ত যৌগ থেকে খুব সহজেই হচ্ছে সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন তৈরি করতে পারবা। এই বিক্রিয়াটা শুধু অ্যালকিনের জন্য সত্য না, এটা অ্যালকাইনের জন্য সত্য। তো তুমি যদি এরকম একটা যৌগ লেখো, এই যৌগ দেখে কেউ, সবাই দাবি করবে এটা অ্যালকাইন, কিন্তু এটা কোন অ্যালকাইন বোঝা যাবে না, এটাই হচ্ছে সাধারণ সংকেতের তাৎপর্য। এখানে আমরা কি করব? আমরা যদি হাইড্রোজেন যোগ করি, তাহলে কি হওয়া উচিত? একটা পাই বন্ড ভেঙে যাওয়া উচিত, ভেঙে এরকম একটা জিনিস তৈরি হওয়া উচিত। দেখো ঠিক বলতেছি কিনা। এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব। এটা তো অ্যালকেন হয় নাই, এটা অ্যালকিন হয়েছে। অতএব এই স্টেপটা সামনে আরেকবার ঘটবে, তখন কি হবে? দ্বিতীয় পাই বন্ড যেটা আছে সেটাও ভাঙবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তুমি অ্যালকেন পাবা। তো তুমি এটাকে দুই ধাপেও লিখতে পারো, আবার তুমি যদি চাও তুমি এখানে 2H2 দিয়ে একবারে এইটা লাস্টের অংশটা হচ্ছে লিখে দিতে পারো। তাহলে এইভাবে হচ্ছে তুমি কোন একটা অসম্পৃক্ত যৌগ, মানে ডাবল বা ট্রিপল বন্ডের যৌগ থেকে অ্যালকেন তৈরি করতে পারবা। এই বিক্রিয়ার প্রভাবক ভিন্ন কিছু হবে না, এটা নিকেল 150 থেকে 200 ডিগ্রি পর্যন্ত হবে। ভাইয়া কথা শেষ হয় নাই, চুপ থাকো। কথা শেষ করে আমরা প্রশ্ন চাইবো, তখন হচ্ছে প্রশ্ন করবা সবাই। ঠিক আছে, আপাতত শুনতে থাকো। এখানে হচ্ছে তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে এইভাবে হচ্ছে যৌগ উৎপন্ন হবে। এখন এরপর স্টেপ হচ্ছে, আমরা এখানে ধরো নিকেল কেন নিচ্ছি বা ওই বিষয়গুলা একটু জানার সুযোগ আছে, এটা আমরা তোমাদেরকে একটু বলে রাখি। প্রথম টিপস হচ্ছে এখানে, যখনই আমরা হাইড্রোজেন অ্যাড করব, এই যে শুধু এই বিক্রিয়া না, মানে এটা কমন টিপস আর কি যে কোনো বিক্রিয়ার জন্য, যখন আমরা হাইড্রোজেন অ্যাড করবো এরকম ডিরেক্টলি, তখন অলওয়েজ হচ্ছে প্রভাবক আমরা এই নিকেলই নেওয়ার চেষ্টা করবো, এটা মাথায় রাখো। তো এই বিক্রিয়া না, এটা সব বিক্রিয়ার জন্য সত্য। এখন কথা হচ্ছে নিকেলের আসলে তাৎপর্যটা কি, নিকেল এখানে কি করে? প্রথম অ্যান্সার হচ্ছে, এখানে নিকেল যে আসলে বেস্ট প্রভাবক, ঘটনা আসলে তা না। এখানে আসলে প্রধান প্রভাবক হচ্ছে প্লাটিনাম, সেকেন্ড টাইপ প্রভাবক হচ্ছে প্যালাডিয়াম, থার্ড টাইপ হচ্ছে নিকেল। ঠিক আছে, এই বিষয়গুলো একটু জেনে রাখলে ভালো হয়। যে এই যে বিক্রিয়াগুলো আমরা লিখতেছি বা যখনই আমরা হাইড্রোজেন যোগ করব, যদিও আমরা নিকেল দিয়ে দিয়ে দেখি বা নিকেলের কথাই বলি, বাট এখানে বেস্ট প্রভাবক হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম বা প্যালাডিয়াম যদি ইউজ করা হয় তাহলে এত টেম্পারেচার দেওয়াও লাগে না, 150 থেকে 200 ডিগ্রির মতো টেম্পারেচার লাগে না। তখন তুমি অনেক কম, মানে নর্মাল টেম্পারেচার 20-25 ডিগ্রি সেলসিয়াসে এই বিক্রিয়াগুলো ঘটাতে পারবা। কিন্তু প্রবলেম হচ্ছে প্লাটিনাম বা প্যালাডিয়াম প্রত্যেকটারই তো কিছু না কিছু লিমিটেশন আছে। প্যালাডিয়াম তুমি নামই শুনো ধরো বছরে 2-1 বার, অতএব মানে নাম এত কম শুনো কেন? কারণ এটার অ্যাভেলেবিলিটি হচ্ছে অনেক কম, ন্যাচার ট্যাচারে পাওয়া যায় কম, এক্সপেন্সিভ। প্লাটিনাম তো এক্সপেন্সিভ, এটা তোমরা ভালোই জানো, বা আমাদের থেকে যারা এখানে মেয়েরা আছে তোমরা আরো ভালো জানার কথা, যে প্লাটিনামের অর্নামেন্টস এগুলা ইভেন গোল্ড টোল্ড এর থেকে অনেক এক্সপেন্সিভ। তো বুঝতে পারতেছে, এক্সপেরিমেন্ট করবে, করার পর লোকজন এগুলো পকেট টকেটে নিয়ে চলে যেতে পারে আর কি। এই কারণে প্লাটিনাম রেকমেন্ডেড, বাট প্লাটিনাম ইউজ করা হয় না কারণ এটা যে এক্সপেন্সিভ এবং অ্যাভেলেবিলিটি কম। প্যালাডিয়ামের একই সমস্যা, একমাত্র নিকেল হচ্ছে পাওয়া যায় বেশি, দামে কম। দামে কম মানে ভালো, বুঝছো, এই জন্য হচ্ছে নিকেলটা এখানে ইউজ করা হয়। আর নিকেল যেহেতু একটু লো কোয়ালিটির প্রভাবক, এটাতে আমরা কম্পেনসেট করি, বাকিটুকু হেল্প করি হচ্ছে টেম্পারেচার দিয়ে। এখানে যখন আমরা নিকেল নেই, এটা 150 থেকে 200 ডিগ্রির মতো একটা টেম্পারেচার এখানে দিতে হয়। ঠিক আছে, এরপরে কথা হচ্ছে মানে এই প্লাটিনাম প্যালাডিয়াম বা নিকেল এগুলির আসলে রোলটা কি, মানে এখানে আসলে করেটা কি, বা অন্য কোনো কিছু নিলে আসলে কাজ হবে না কেন, এরকম কিছু ব্যাপারও জানার সুযোগ আছে। অন্য ক্ষেত্রে কম, বাট এইসব ক্ষেত্রে জানার সুযোগ আছে কারণ এটার অনেক কিছু আমরা ফার্স্ট পার্টেও তোমাদের সাথে বলে আসছি বিভিন্ন সময়।
এই যে প্লাটিনাম, প্যালাডিয়াম বা নিকেল, এগুলা কিন্তু মোস্টলি সবাই হচ্ছে ডি ব্লক বা ট্রানজিশনাল এলিমেন্ট, অবস্থান্তর মৌল। তোমাদের মনে আছে ডি ব্লক মৌলের কিন্তু কয়েকটা ইউনিক বৈশিষ্ট্য ছিল। এরা জটিল যৌগ গঠন করে, রঙিন যৌগ গঠন করে, এদের পরিবর্তনশীল যোজনে থাকে, এবং এরা হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। মানে এদের যে প্রভাবক হওয়ার ক্যাপাবিলিটি অনেক ভালো, এটা কিন্তু ফার্স্ট পার্টের চ্যাপ্টার 3তেই ডিসকাস করা আছে। ইভেন তোমরা এই বিক্রিয়াগুলাই দেখবে এক্সাম্পল হিসেবে দেওয়া ছিল যে ওরা কিভাবে এই বিক্রিয়াটা ঘটাইতে হচ্ছে হেল্প করে। ওখানে দেখবা যে এই প্লাটিনাম, মানে মেইনলি প্লাটিনামের কথা আমরা বলি যেহেতু প্লাটিনামই রেকমেন্ডেড, প্লাটিনামই নিতে বলে। প্লাটিনামে হচ্ছে হাইড্রোজেন গ্যাস অধিশোষিত হয়, এরকম একটা কথা আমরা বলি আর কি। অধিশোষণের ইংলিশ হচ্ছে, আচ্ছা ওই যে আমাকে বক্তৃতা লিখে পাঠাইছো, অ্যাডজর্পশন, নট অ্যাবজর্পশন, এটারে বলে হচ্ছে অ্যাডজর্পশন। এই উদাহরণটা কারো মনে আছে? মানে অধিশোষণের 2-3টা এক্সাম্পল তোমাদেরকে বলছিলাম জাস্ট বোঝানোর জন্য। প্রাসঙ্গিক কোনো উদাহরণ মনে আছে কারো? ওই যে হ্যাঁ, ফোম দিয়ে যে পানি নেয়। হ্যাঁ, ঠিক আছে, বক্তিয়ারও হচ্ছে বলছো, যাওয়া বললা। এখানে 2টা এক্সাম্পল আমরা তোমাকে বলছিলাম বোঝানোর জন্য। একটা হচ্ছে স্পঞ্জ টাইপ জিনিসপত্র বা ফোম টাইপ জিনিসপত্র, যেটা পানি অ্যাবজর্ব করে নিয়ে আসে, যেটা নিয়ে আমরা পানি মানে শুষে নিয়ে ফেলে দিতে পারি কোনো একটা জায়গায়, এরকম করতে পারি। অথবা হচ্ছে আঠা টাইপ জিনিসপত্র, অ্যাডহেসিভ, আইকা, সুপার গ্লু টাইপ জিনিসপত্র, যেটা দুইটা ডিফারেন্ট জিনিসকে একসাথে লাগায় রাখে, আবার চাইলে টানা হেঁচড়া করলে হয়তো এগুলো আবার খুলে চলে আসে। এই ধরনের টেম্পোরারি অ্যাটাচমেন্ট যুক্ত হওয়ার যে বিষয়টা, এটার আমরা বলি হচ্ছে অধিশোষণ। এই ক্যাপাবিলিটিটা ডি ব্লক মৌলের থাকে, এবং কিছু বিশেষ মৌলে ধর আরো ভালো থাকে, তাদের ইলেকট্রন বিন্যাস অরবিটালের প্যাটার্ন ট্যাটার্নের উপর ডিপেন্ড করে। তো প্লাটিনাম হচ্ছে এখানে বেস্ট থিং, যেটা হাইড্রোজেনকে অধিশোষণ করতে পারে। এই যে বিক্রিয়াগুলো, আমরা ধরো বিক্রিয়া লিখেই শেষ, কিন্তু তুমি যদি একটু বোঝার চেষ্টা করো এই বিক্রিয়াগুলোর চ্যালেঞ্জটা কি, প্রবলেমটা কি হবে করতে গেলে। হাইড্রোজেন খুবই হালকা প্রকৃতির একটা গ্যাস, তুমি কোনো জায়গায় হাইড্রোজেন যোগ করতে চাইলে যে হাইড্রোজেন তোমার কথা শুনে জারের ভিতর ঢুকে পড়বে এরকম বিষয় না, ঢালবা হাইড্রোজেন উড়ে উড়ে চারদিক দিয়ে চলে যাওয়ার কথা। ইথিন নিজেও হচ্ছে একটা গ্যাস, অতএব এই গ্যাস দুইটাকে একসাথে তুমি যে মিলাবা প্রথমে, এইটাই তো একটা বিশাল ঝামেলার ব্যাপার হবে। তো এই কারণে আমরা যেটা করি, এই প্লাটিনাম টাইপ জিনিসপত্রগুলোর হেল্প নেই। প্লাটিনামে যেটা হবে, তোমার এই হাইড্রোজেন গ্যাসগুলো আসলে আটকায় থাকবে একটা জায়গাতে কিছু সময়ের জন্য আর কি। যে ইথিনের সাথে যখন বিক্রিয়াটা হবে, বিক্রিয়া হয়ে এখানে কিছু বন্ধন ভাঙবে, কিছু বন্ধন তৈরি হবে, এইভাবে আসলে নতুন যৌগ টোগ গুলা হচ্ছে তৈরি হবে আর কি। তাহলে এখানে বটম লাইন হচ্ছে, এখানে প্লাটিনাম, প্যালাডিয়াম, নিকেল এগুলোর যে কোনোটাই হচ্ছে ব্যবহার করা যায়। আর করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে এই মেটাল গুলা দিয়ে বা এই ধাতুগুলা দিয়ে আসলে হাইড্রোজেন গ্যাসকে ধরে রাখার একটা সুযোগ পাই আর কি। এইভাবে বিক্রিয়াটা ঘটানো তুলনামূলক সহজ হয়। হ্যাঁ, যাও এখন বলো। ভাই, আমি জিজ্ঞেস করছিলাম যে ভাই এখানে যে আমরা যে বন্ধন ভাঙার পর যে হাইড্রোজেন যুক্ত করছি, এখানে কি আর ও কি যুক্ত করা যেত হাইড্রোজেনের বদলে? কোথায়? এই যে এখানে? না না ভাই, ওই যে সি এইচ মানে বন্ড গুলার মধ্যে ভাই, ডান সাইডে ভাই, একবারে ডান সাইডে। হ্যাঁ, আরেকবার বলো, বুঝি নাই, এখানে কি যোগ করা যেত? ভাই আর আর আচ্ছা, মানে আর যোগ করবা কেমনে? মানে এখানে তো হাইড্রোজেন নিছো তাই হাইড্রোজেন আসছে, বাট এখানে তো আর এইচ টাইপ অন্য কিছু নিলে এখানে কোনো বিক্রিয়া হইতো না আর কি। আচ্ছা জি ভাই। বুঝছো? মানে এই জি ভাই। বিক্রিয়াতে হচ্ছে তোমার হাইড্রোজেনের হেল্প নিতে হবে আর কি। হাইড্রোজেন ছাড়া অন্য কিছু নিলে মানে আর আসার কোনো সুযোগই দেখতেছি না এই বিক্রিয়াতে লিস্ট। আর অন্য কিছু নিলে আবার চিন্তা করে দেখতে হবে সেটা ভেঙে এখানে এসে যুক্ত হইতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অ্যালকেন তৈরির প্রসেস। আমরা আনস্যাচুরেটেড অ্যালকিন হোক বা অ্যালকাইন হোক, এই হেল্পটা পাবো। এখানে হাইড্রোজেন যোগ করলে তারা অ্যালকেনে যে হচ্ছে ল্যান্ড করবে। ঠিক আছে। আচ্ছা, তাসমিয়া তাহিরা আমাকে বলছে যে বায়োলজির মিউকাস হচ্ছে রসায়নের প্রভাবক। আমি যদি এটার তেমন মর্মার্থ বুঝি নাই, আপু এক সময় একটু ইলাবোরেট করো, তাহলে হয়তো ধরতে পারবো বিষয়টা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা ব্যাপার। আর এইখানে একটা জিনিস দেখতে হবে, যে উদ্দীপকের পার্টটা যেন ক্লিয়ার থাকে আমাদের কাছে। একটা বিক্রিয়া এরকম লিখে ফেলার পর এই বিক্রিয়ার দিকে একটু মনোযোগ দিয়ে চোখ ড্যাব ড্যাব করে হচ্ছে 1-2 মিনিট তাকায় থাকবা যে এখানে আসলে কি কি জিনিসপত্র দেখা যাচ্ছে, বামে আর ডানে কি ধরনের মিল, কি ধরনের অমিল, কি ধরনের পরিবর্তন আসছে। যেমন আমরা যদি তোমাকে জিজ্ঞাসা করি, ধরো এই বিক্রিয়াটার সামনে আছে, এটা দিয়ে বলি, যখন বিক্রিয়াটা শুরু হয় তখন এই যৌগটার মধ্যে কয়টা কার্বন ছিল বলতো এই যৌগে? দুইটা, তিনটা। আচ্ছা, মানে প্রথম কথা একটা জায়গায় কনফিউশন আছে বোধহয়, আর এর ভিতরে কয়টা কার্বন আসলে আমরা জানি না, এটা কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এটার উপর ডিপেন্ড করবে। তো আমরা ধরো উদাহরণের সুবিধার্থে বলতে পারি আর এর মধ্যে ধরো আর সংখ্যক কার্বন ছিল, বাইরে তাহলে আছে কয়টা? একটা, দুইটা, তাহলে টোটাল কার্বন ছিল ধরে নিলাম
R+2। সবাই বুঝতে পারতেছো? মানে আমরা একটা হিসাব করার চেষ্টা করতেছি, বোঝার চেষ্টা করতেছি যে বিক্রিয়ার শুরুতে আমাদের যে যৌগটা ছিল সেখানে কার্বনের সংখ্যা মনে হচ্ছে R+2, আর যখন বিক্রিয়াটা শেষ হয় তখন বলতো এই যৌগে কার্বনের সংখ্যা কত দেখাচ্ছে? এখানে এখনো আর সংখ্যক কার্বন রয়ে গেছে, তার সাথে এখনো বাইরে 2টা কার্বন রয়ে গেছে। তার মানে এই বিক্রিয়া থেকে একটা দেখার জিনিস হচ্ছে এই বিক্রিয়াতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন নাই। R+2 কার্বনের যৌগ বিক্রিয়া টিক্রিয়া করে আবার সেই R+2 কার্বনের যৌগতেই পরিণত হয়, সুতরাং কার্বন নাম্বার আনচেঞ্জড। এর আগের বিক্রিয়াটা তো আমার মনে হয় একই জিনিসই পাওয়া যাবে। দেখো এই যৌগটার মধ্যে টোটাল কার্বন কতগুলি, এইখানে একটা, এখানে একটা, 2টা, আর এর মধ্যে হচ্ছে আর সংখ্যক, তো টোটাল কার্বন শুরুতে ছিল হচ্ছে R+2, যখন বিক্রিয়া শেষ হয় এখানেও তাই দেখা যাবে, R+1+2। ঠিক আছে, দেখবা যে উদ্দীপক এরকম লেখা থাকবে যে কোন একটা পদ্ধতিতে এ থেকে বি যৌগ তৈরি করা হয়, এ যৌগটা অসম্পৃক্ত ছিল, বি যৌগটা সম্পৃক্ত, এ যৌগে এক্স সংখ্যক কার্বন ছিল, বি যৌগে ওয়াই সংখ্যক, সরি এক্স সংখ্যক কার্বন আছে। তারপর অনেক কিছু জিজ্ঞাসা করবে, তো এই ক্লু গুলা দেখে তোমার বুঝতে হবে এমন একটা পদ্ধতিতে বিক্রিয়াটা ঘটানো হয়েছে যেখানে কার্বন সংখ্যার কোনো ধরনের বৃদ্ধি বা হ্রাস ঘটে নাই, একই সংখ্যায় আছে। তো এইটা তখন মানে এই দিকে হয়তো ঘটনাটা ধাবিত হইতে পারে আর কি। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। তাহলে মেথড 1 গেল অসম্পৃক্ত যৌগ থেকে। মেথড 2 হইতে পারে কোব সংশ্লেষ। কোব হচ্ছে বিজ্ঞানীর নাম, উনি হচ্ছে একটা স্ট্র্যাটেজি বলে গেছেন, একটা বুদ্ধি বলে গেছেন কিভাবে অ্যালকেন পাওয়া যাইতে পারে, এবং এটা এসএসসি তে থাকার কথা না। কেউ জানলে জানতে পারো আলাদা জায়গা থেকে, বাট এসএসসি তো এটা ছিল না, অতএব এগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এবং পদ্ধতি সহজ আর কি, পদ্ধতি সহজ, সেটা হচ্ছে কোব সিনথেসিস পদ্ধতিতে যেটা করতে হয়, আগে একটা অ্যাসিড নিতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক কি? COOH। তার মানে R-COOH, এটা হচ্ছে একটা সাধারণ কার্বক্সিলিক অ্যাসিড, যেটা কোন অ্যাসিড বুঝতে পারতেছি না আমরা, যেহেতু এখানে আর উপস্থিত আছে। এই অ্যাসিডটাকে কি করতে বলছে? প্রথমে একটা ক্ষারের সাথে বিক্রিয়া করাতে বলছে, শক্তিশালী বা ভালো একটা ক্ষারের সাথে। তো আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে নিলাম। এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে এখন কি তৈরি করবে বলো তো? লবণ পানি। লবণ পানি। এবং এই বিক্রিয়া আমাদের বেশ পরিচিত। পরিচিত বলে আমি পাশ কাটায় যাচ্ছি না, মানে কারো যদি এই বিক্রিয়া নিয়েও কনফিউশন থাকে বা ভাই ভুলে গেছি কিভাবে হচ্ছে বুঝতেছি না, এরকম কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে ফেলো, এটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। আপাতত কমন আইডিয়া হচ্ছে এসিড তো প্রোটন দান করে, তো তুমি H+ আর C=- পর্যন্ত দুটো অংশ চিন্তা করতে পারো। Na+ আর OH- তো আগে থেকেই জানো কিভাবে ভাঙবে। দেন এই প্লাস মাইনাস গুলাকে এলোমেলো করে দিবা, মাইনাসের সাথে প্লাসটাকে নিবা, তাহলে এই লবণটা পেয়ে যাবা। এইচ এর সাথে OH নিবা, পানি পেয়ে যাবা। ঠিক আছে, এখন আমরা মূল বিক্রিয়াতে আসি নাই, প্রিপারেশনের অবস্থায় আছি। তাহলে R-COONA, এটা হচ্ছে একটা লবণ, এটা আমরা বুঝতে পারতেছি। এখন যেটা করতে হবে, এই লবণ এটাকে যখন তুমি দ্রবণে নিবা, লবণ তো দ্রবণে গেলে কি হয়? আয়োনাইজড হয়, আয়নিত হয়। তাহলে এই লবণটা দ্রবণে গেলে কি কি আয়ন তৈরি হবে বলতো? R-COO- এবং হচ্ছে Na+, এরকম দুইটা আয়নে পরিণত হবে। তো তুমি যদি চিত্র যাও, এরকম একটা দ্রবণের মধ্যে ধরো এরকম দুইটা আয়ন ঘোরাঘুরি করতেছে। এখন আমাদের মাথায় বুদ্ধি আসলো যে আমরা এই যে তড়িৎ বিশ্লেষ্যটা, ইলেকট্রোলাইট বা একটা দ্রবণ এখানে আছে, এটার মধ্যে আমরা ইলেকট্রোলাইসিস করব, তড়িৎ বিশ্লেষণ করব। তো আমরা কি করলাম, এখানে অ্যানোড ক্যাথোড বানানোর চেষ্টা করলাম, ব্যাটারি প্লাস মাইনাস দিয়ে দিলাম, দিয়ে ধরো আমরা এখানে দেখার চেষ্টা করলাম কি হয়। তো একটা জিনিস চিন্তা করে দেখো তো, যে এইখানে এই যে Na+ যে আয়নটা, এটা থেকে কখনো কোনো জৈব যৌগ তৈরি হওয়া সম্ভব? এটা তো প্রথম কথা, ক্যাটায়ন যেহেতু যাবে হচ্ছে ক্যাথোডে, এটার ডেস্টিনেশন হচ্ছে ক্যাথোড। বাট মূল কথা হচ্ছে সোডিয়াম আয়ন থেকে সোডিয়াম ধাতু তৈরি হবে, মেটাল তৈরি হবে। কোনো অর্গানিক কম্পাউন্ড কি এখান থেকে তৈরি হওয়ার চান্স আছে? কার্বন বিশিষ্ট কোনো কম্পাউন্ড বা কোনো হাইড্রোকার্বন? তাই না? এটা তো কমন সেন্স যে মনে তো এই হয় না। আয়নটা থেকে এখান থেকে কোনো জৈব যৌগ আসার কোনো চান্স নাই। হ্যাঁ, মানে মনে না হওয়ার কিছু নাই, হবে না কনফিডেন্টলি বলতে হবে। কারণ সোডিয়াম আয়ন থেকে সোডিয়াম তৈরি হবে, সোডিয়াম থেকে তার কার্বন তৈরি হবে না, অতএব এখানে কোনো জৈব যৌগ তৈরি হবে না। এখানে ক্যাথোডে কি হচ্ছে এটা নিয়ে আমাদের আসলে কোনো চিন্তা নাই, মানে এইটা বলার জন্য এতগুলি কথা বলা যে এই আয়নটা ক্যাথোডে যাবে, বাট ক্যাথোডে কি ঘটতেছে সেটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করে লাভ নাই। আমরা বরং চিন্তা করব এই পার্টটা নিয়ে, এই অ্যানায়নটা যাবে হচ্ছে অ্যানোডে,
এবং এই যৌগটার মধ্যে আমরা অ্যালকাইল মূলক কার্বন অনেক কিছু দেখতে পাচ্ছি, তার মানে জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ড যদি তৈরি হওয়ার কোনো পসিবিলিটি থাকে, এটা তৈরি হবে হচ্ছে অ্যানায়ন মানে অ্যানোড পার্টটা থেকে। তো আমরা অ্যানোডে কি ঘটে এটা একটু আলাদাভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে পারি। রিঅ্যাকশন ইন অ্যানোড, অ্যানোডে কি বিক্রিয়া ঘটে মনে আছে কারো? মানে অক্সিডেশন নাকি রিডাকশন, জারণ ঘটে নাকি বিজারণ কারণ ঘটে? হ্যাঁ, জারণে কি হয়, ইলেকট্রন চলে যায় না ইলেকট্রন যুক্ত হয়? চলে যায়। ইলেকট্রন হচ্ছে চলে যায়। ঠিক আছে, তো যেই সহজ জিনিসগুলো আমরা জানি এগুলা ব্যবহার করে দেখি কতটুকু এই প্রবলেমটা সলভ করা যায়। তো বিক্রিয়াটা আমরা পরে লিখি, আগে সবাই রাফলি বোঝার চেষ্টা করো বিক্রিয়াটা চিন্তা করব কিভাবে। আমাদের কাছে একটা আয়ন অ্যানোডে আসছে R₃ মাইনাস, উপরে 1 মাইনাস দেয়া আছে, মানে হচ্ছে এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, আদারওয়াইজ তো এখানে 1 মাইনাস থাকতো না। দেন অ্যানোডে ঘটে হচ্ছে জারণ বিক্রিয়া, অক্সিডেশন, যে বিক্রিয়াতে কি হয় ইলেকট্রন চলে যায়। তাহলে চিন্তা করো এইখানে যে এক্সট্রা ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটাই যদি চলে যায় তাহলে কি হবে, কি উৎপন্ন হবে? R₃, এমন একটা জিনিস তৈরি হবে, কারণ উপরে 1 মাইনাসটা তো আমরা ছেড়েই দিলাম, চলেই গেল। বোঝা যাচ্ছে? R₃ মাইনাস এটাকে আবার তুমি কিভাবে লিখতে পারো, একটা আর আলাদা রাখতে পারো, আর COO মানে কি আসলে? কার্বন ডাইঅক্সাইড। এটাকে তুমি ধরো আলাদাভাবে চিন্তা করলা যে ধরো একটা R₃ মাইনাস, সে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে একটা অ্যালকাইল গ্রুপ এবং কার্বন ডাইঅক্সাইডে পরিণত হইতে পারে। ঠিক আছে, এখন আর এইটাকে তো আমরা বলি অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক বা অ্যালকাইল রেডিকেলের ডেফিনেশন কি ছিল? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম, মানে অ্যালকাইল আসলে কোনো পূর্ণাঙ্গ যৌগ না, এটা তো বুঝতে হবে আমাদেরকে। অ্যালকাইল হচ্ছে একটা মানে যৌগের খণ্ডিত অংশ বা ভাঙা অংশ, যেটা আসলে কমপ্লিট না, কারণ ওখানে হাইড্রোজেন মিসিং থাকার কথা। ঠিক আছে, অতএব অ্যালকাইল আসলে নিজে একা একা মানে কমপ্লিট কোনো স্টেবল কোনো কম্পাউন্ড না, এটা কম্পাউন্ডের একটা অংশ মাত্র। এখন এই ঘটনাটা যদি আমরা এইভাবে চিন্তা করি যে এটা তো গেল একটা R₃ আয়নে কি কি হয় এগুলো আমরা চিন্তা করলাম ইন্টারনালি, যদি একই ঘটনা আরেকটা R₃ আয়নের জন্য হয় তখন কি হবে বলতো? এই একইভাবে এই এক্সট্রা ইলেকট্রনটা সে ধরো ছেড়ে দিল, দিয়ে আবার সে একটা R₃ তৈরি করলো, C টা আবার কার্বন ডাইঅক্সাইড হিসেবে আলাদা হয়ে গেল এবং আরেকটা আর থেকে গেল। তাহলে প্রথমে একটু আগে একটা আর আমরা পাচ্ছিলাম যেটা মূল যৌগের কাটা অংশ, এখন আমরা আরেকটা আর পাচ্ছি যেটাও মূল যৌগের কাটা অংশ। তাহলে দুইটা কাটা অংশ কি করবে বলতো তখন? একসাথে যুক্ত হবে। এবং এটা কি তোমাদের কারো মনে আছে যে দুইটা আর বা দুইটা অ্যালকাইল মূলক যদি কখন একসাথে কানেক্ট হয় পুরোটা মিলে আসলে সে কিসে পরিণত হয়? অ্যালকেন। সে কিন্তু অ্যালকেনে পরিণত হয়। এটাকেও বলতে পারবা মানে এরকম কেন দুইটা আর মূলক একসাথে বসলে অ্যালকেন কেন হয়? এটা কিভাবে বোঝা যায়? মানে সিগমা বন্ড যে ভাই সবগুলাই জন্য। হ্যাঁ, এটা আসলে অনেকভাবে বোঝা যায়, একটা উইয়ার্ড ওয়ে বুঝার, সেটা হচ্ছে ধরো প্রথম আর এটার তো সংকেত হচ্ছে CnH2n+1 বন্ড, আরেকটা আর আরেকটা CnH2n+1। তুমি যদি এগুলাকে একসাথে করে ফেলো, কার্বন এইখানে এন সংখ্যক এখানে এন সংখ্যক, তো কার্বন হবে 2n সংখ্যক, হাইড্রোজেন এইখানে 2n+1 এখানে 2n+1, টোটাল কত হবে? 4n+2। এখন তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, CnH2 × 2n+2, মানে বিষয়টা বুঝছো হয়তো, মানে 2n রে তুমি যদি কোনো একটা নাম্বার ধরো আর কি, পি টাইপ কিছু একটা, তাহলে উপরের সংখ্যাটা কিন্তু CpH2p+2 এই প্যাটার্নে কিন্তু আবার আসবে। তো পি যে কোনো নাম্বার হিসেবে তুমি যদি বসাও তাহলে আলটিমেটলি এটা আবার সেই অ্যালকেনের সংকেত হিসেবে ফেরত আসবে। বুঝছো? মানে এটা হচ্ছে অন্য ওয়েতে চিন্তা করার একটা পদ্ধতি আর কি, যে কনভিন্স করার জন্য নিজেরে যে আমরা দুইটা অ্যালকাইল গ্রুপ পাশাপাশি রাখলে এটা বেসিক্যালি একটা অ্যালকেনই হবে। তাহলে এখানে আমরা রাফলি যা যা লিখলাম এটাতে যদি আমরা ফ্রেশ করে লিখতে চাই তাহলে ফ্রেশ করে লিখলে কি লিখতে হবে, যে দুইটা আমরা যদি R₃ আয়ন নেই, এখান থেকে ইলেকট্রন কয়টা রিলিজ হবে টোটাল? একটা একটা করে দুইটা ইলেকট্রন রিলিজ হবে, হলে আমরা একটা কম্পাউন্ড পাবো আর আর, আর সাথে কার্বন ডাইঅক্সাইড পাবো কয়টা? 2 অনু। 2 পিস কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। তো এই যে লাল কালারের যে বিক্রিয়াটা লেখা আছে এটাই হচ্ছে কোভ সিনথেসিস, এবং এই পদ্ধতিতে অ্যালকেন তৈরি করার পদ্ধতি। তো উপরের দুইটা রিঅ্যাকশন লিখবা ফ্রেশ করে লেখা, আর নিচে রেড কালার রিঅ্যাকশনটা লিখবা, তাইলেই হবে। বাকিগুলো হচ্ছে রাফ জিনিস, বোঝার জন্য লেখা আছে, তোমরা খাতার আশেপাশে লিখে রাখতে পারো যেন পরে দেখলে বোঝা যায়। তাহলে বলো তো মানে এইটা লিখে শেষ করো আগে, লেখার পরে হচ্ছে বলো যে এই বিক্রিয়াটা যদি আমরা ঘটাতে চাই, ধরো কালকে আমরা এই পদ্ধতিতে হচ্ছে অ্যালকেন তৈরি করবো এরকম প্ল্যান আছে, এখন দোকান থেকে কোন জিনিসটা আমাদের কিনে নিয়ে আসা উচিত বলো তো? মিনিমাম মানে একদম যদি লিস্ট বলি, কোন জিনিসটা দোকান থেকে কিনে নিয়ে আসা উচিত? কাঁচামাল, মেইন কাঁচামাল কোনটা, র ম্যাটেরিয়াল? সোডিয়াম হাইড্রোক্সাইড। না, আমরা মনে হয় কোশ্চেনটা
বুঝতে পারিনি। দোকান থেকে রেডিমেড যদি আমরা এই লবণটা কিনে নিয়ে আসতে পারি, এটা ধরো সবচেয়ে বেটার আর কি, অনেকখানি কাজ আমরা একবার আগায় নিয়ে আসতে পারবো। তো আমরা ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট উপাদান যেখান থেকে আমরা প্রক্রিয়াটা শুরু করব, আর এটা হচ্ছে আমাদের রেজাল্ট যেটা আমরা পেতে চাই। তাহলে আমরা এইটা কেন ফিক্স করলাম যে কোনটা আসলে প্রথম যৌগ, কারণ তা না হলে তো আমরা পরিবর্তনটা বুঝবো না, ওই যে কার্বন নাম্বার টাম্বার কিভাবে চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলো আমাদের বোঝার দরকার হবে। তাহলে সবাই স্টেপ ওয়ান, পুরো মানে পেজে যা দেখা যাচ্ছে বিক্রিয়াগুলো লেখো, দেখো বিক্রিয়াগুলো বুঝছো কিনা, যৌগ উৎপাদন বুঝছো কিনা। বইতে কিন্তু তোমাকে বিক্রিয়া বোঝানোর চেষ্টা করবে না কেউ যে এই বিক্রিয়া যৌগ থেকে আসলো, শুধু লেখা থাকবে যে এখানে অ্যানোডে এই বিক্রিয়াটি দেখা যায়, লিখে বিক্রিয়াটা লেখা থাকবে। তো এটাই ঝামেলা, সবাই এগুলো ধরো মেমোরাইজ টেমোরাইজ করার চেষ্টা করবে, কিন্তু মাথার তো একটা ক্যাপাসিটি আছে, কতগুলো মুখস্থ করবা। তো আমরা এডিশনাল কথাবার্তা যা বলি আমরা তোমার বলে দিব কোনটা ফর্মাল স্ক্রিপ্টে থাকবে, কোনটা রাফ, কোনটা হচ্ছে সাইন্টিফিক, কোনটা আনসাইন্টিফিক। তো ওগুলা খেয়াল রেখে রেখে ওভাবে খাতায় নোট রাখছি। ঠিক আছে, তাহলে এখানে 3 লাইন বিক্রিয়া আছে ইন টোটাল, ফ্রেশ বিক্রিয়া। আর আমরা বিক্রিয়াটা শুরু করতেছি দেখাই যাচ্ছে লবণটা দিয়ে, লবণটা হচ্ছে আমাদের মূল উপাদান। লবণ যদি না পাই তাহলে আবার আমাদেরকে অ্যাসিড ক্ষার কিনে এনে তারপরে লবণ বানায় নিতে হবে। তো লবণটা ধরে নিচ্ছি দোকান থেকে রেডিমেড পাওয়া যাবে। লবণ এনে বাসায় গুলায় নিব প্রথমে, তখন যখন আয়নিত একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পাবো, তারপরে আমরা তড়িৎ বিশ্লেষণ করে করে অ্যালকেন তৈরি করতে পারবো। এখন সবাই ওই যে ড্যাব ড্যাব করে 2 মিনিট তাকায় থাকো বিক্রিয়ার দিকে, তাকায় থেকে বলো যে এই বিক্রিয়া থেকে আসলে কি দেখা যাচ্ছে। কার্বন নাম্বার শুরুতে কত ছিল আর পরে কত হচ্ছে বলো তো? 2টা। হ্যাঁ, সবাই বলো তো, এই যে RCOO যে যৌগটা, এই যৌগে কার্বন কয়টা আছে কে বলতে পারবা? R+1। R+1। তাই না? আর এর মধ্যে আছে আর সংখ্যক কার্বন ধরে নিচ্ছি, বাইরে আছে হচ্ছে একটা। তার মানে এটা পয়েন্ট আউট করো যেগুলা হচ্ছে স্পেশাল, স্পেশাল টেশাল লেখা ঠিকগুলো কিনা যায় না, বাট মানে স্পেশাল নোটস, ঠিক আছে? এগুলো হচ্ছে এই বিক্রিয়া দেখে দেখে কি বুঝতেছি সেটা। প্রথম পয়েন্ট যেটা বুঝতে পারতেছি যে এই বিক্রিয়া শুরু হয় R+1 কার্বন দিয়ে। সবাই বুঝতেছে তো কথাবার্তা, তাই না? কেউ প্রবলেমের মধ্যে থাকলে জানাও যে R+1 মানে কি, কোত্থেকে আসতেছে। মানে হঠাৎ করে পুরো মনোযোগ না রাখলে কিন্তু মুশকিল। ঠিক আছে, R+1 হচ্ছে ইনিশিয়ালি যৌগটাই ছিল, এটা তুমি এই আয়নটা দেখলেও বুঝবা যেখানে R+1 ছিল। আর বিক্রিয়া যখন শেষ হয় তখন কয়টা কার্বন থাকে বলো তো? R+R। হ্যাঁ, কত হয়? 2R। তার মানে বিক্রিয়া শুরুতে ছিল R+1 সংখ্যক কার্বন, আর বিক্রিয়া যখন শেষ হয় তখন আমরা পাই হচ্ছে 2R সংখ্যক কার্বন। এখন যদি জিজ্ঞাসা করি এখানে বাম পাশ বড় নাকি ডান পাশ বড়, এই প্রশ্নের উত্তর কি? ডান ডান পাশ পাশ বড়। করো। হ্যাঁ, মানে আর এর মান 1 ছাড়া আর কি, যদি একদম স্পেসিফিক্যালি বলি আর এর মান 1 ছাড়া বাকি সব সময় আসলে ডান পক্ষ বড়, রাইট হ্যান্ড সাইডটা বিগার, লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে স্মলার। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে মানে কার্বন সংখ্যা বাড়ে, এইভাবে বলতে পারি তো না, মানে এই বিক্রিয়াতে কার্বন নাম্বার বাড়ে। তার মানে যখন যদি কখনো উদ্দীপকে কার্বন নাম্বার বেশি হয়ে যাওয়ার কোনো কথাবার্তা আসে, সাথে সাথে অ্যালার্ট হয়ে যাইতে হবে, মেবি এই মেথডটার কথা বলতেছে, নাও হইতে পারে, বাট আপাতত যতটুকু বললাম কার্বন সংখ্যা বৃদ্ধির কথা আসলেই হচ্ছে মানে এইটার কথা যেন মনে পড়ে সবার। ঠিক আছে, তাহলে সরি, R+1 কার্বনের যৌগ থেকে এখানে 2R কার্বনের যৌগ আসবে, এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কার্বন নাম্বার বাড়তেছে। হ্যাঁ জাওয়াদ, বলো বলো। হ্যাঁ, আমাদের যদি এই যে ক্লোব সিনথেসিস এটা বলে ভাই, তখন ভাই আমরা কি রিঅ্যাকশন কি 3টা লিখবো নাকি ভাই 2টা লিখবো? হ্যাঁ, 3টা লিখবা, 3টাই লিখে দিবা, সমস্যা নাই। 3টা লিখবা, তার থেকে বড় কথা কোশ্চেনের উপর ডিপেন্ড করে আর কি। কোশ্চেনে এমন ভাবেই লেখা থাকবে যে তুমি বুঝতে পারবা যে কোন জায়গা থেকে শুরু করতে হবে। আর যদি বুঝতে না পারো তাহলে তো 3টাই লিখে দিবা, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে R+1 কার্বন থেকে 2R হয়, তো কার্বন নাম্বার বাড়ে, এই মন্তব্য করা যায়। আর কি আছে দেখার মতো বলো তো তোমাদের ভাইয়া নজরে? আমি মানে হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ, বলো। আর সি মাইনাস মানে এটা যে একটা আছে, কিন্তু এটার পাশে তো আবার ভাইয়া টু আছে, তো ওই হ্যাঁ R+1 এর সাথে আবার টু গুণ হওয়া উচিত না? কার্বন তো ভাই আছে এতে। হ্যাঁ। ও মানে তুমি যে এটার কথা বলতেছো যে এখানে তো আবার 2 দেয়াতে তো ডান বাম সমানই আছে, এরকম কিছু বলতে হ্যাঁ চাচ্ছো? হ্যাঁ। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এই 2 তো মানব সৃষ্ট 2, এটা তো তুমি সমীকরণ সমাধান করার জন্য হচ্ছে দিছো। এই 2 না দিলেও তো বিক্রিয়া লিখি না আমরা, তো সব বিক্রিয়া ধরো সমতা করিও না।
তার মানে আমরা তো কাউন্ট করব যৌগটা আসলে কি। তুমি একই যৌগ ধরো দুইবার লিখতেছো সমীকরণ লেখার জন্য, বাট মূল যৌগটা তো হচ্ছে RCOO। মানে তুমি কখনো এটা বলবা যে ধরো সোডিয়াম ক্লোরাইড যৌগে কয়টা সোডিয়াম আছে? প্রশ্ন করলে তুমি এরকম বলবা কখনো যে কোন একটা বিক্রিয়াতে তো সোডিয়াম ক্লোরাইডের সামনে 3 ছিল, অতএব সোডিয়াম ক্লোরাইডে 3টা কার্বন মানে 3টা সোডিয়াম থাকে, এরকম তো বলবা না। সোডিয়াম ক্লোরাইড যৌগতে তো ধরো তুমি দেখতেছো সোডিয়াম পরমাণু একটাই থাকে, এটা এক এক বিক্রিয়াতে এক এক সময় সামনে 2 আসবে 3 আসবে, এগুলা নিয়ে আমাদের কোনো মতামত নাই। আমাদের কথা হচ্ছে দোকান থেকে যখন আমরা যৌগটা কিনতে গেছি, তুমি যখন বলছো আমাকে সোডিয়াম ইথানয়েড দেন, ওই যৌগটা আসলে কয়টা কার্বন ছিল, এটা হচ্ছে মূল কথা। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে লিসান একটা ভালো প্রশ্ন করছো, বাকিরা ওই প্রসঙ্গে শুনে রাখো। প্রশ্নটা তো বোধহয় বুঝছো সবাই, সেটা হচ্ছে RCOO- এর সামনে 2 ছিল। তো আলটিমেটলি ও বলতে চাচ্ছে যে আসলে কার্বন নাম্বার তাহলে আমি বেশি কম কিভাবে অ্যাসেস করতেছি, আগে পরে তো একই রকম, সমতা তো হচ্ছেই। এটাই হচ্ছে মূল ব্যাপার। সমতাকরণ আমার মূল ব্যাপার না, সমতাকরণ তো একটা মানুষের করা কাজ। কোথায় 2 দিব কোথায় 3 দিব এরকম না করলেও চলে অনেক সময়, এটা হচ্ছে কথা। কয়টা বিক্রিয়া আমরা সমতা করি? আমরা অনেক বিক্রিয়া সমতাই করি না, কিন্তু রাসায়নিক বিক্রিয়া লেখা তো আর এই জন্য থেমে নাই। তার মানে আমাদেরকে মূল জিনিস দেখতে হবে র ম্যাটেরিয়াল বা কাঁচামাল হিসেবে আমরা কোন যৌগটা নিচ্ছি, সেই যৌগে কয়টা কার্বন থাকে। যেমন আমি যদি বলি এই বিক্রিয়া করার জন্য আমি সোডিয়াম ইথানয়েড এই যৌগটা নিয়ে বিক্রিয়াটা শুরু করব, তো সোডিয়াম ইথানয়েড যৌগের ভিতরে কয়টা কার্বন আছে সেটা তো আমার জানতে হবে। সেখানে কার্বন আছে 2টা, তার মানে এই যৌগটার ভিতরে কার্বন আছে 2টা। এই বিক্রিয়াটা যখন শেষ হবে তখন আমরা এখান থেকে বিউটেন পাবো, যেই যৌগে কার্বন আছে হচ্ছে 4টা। তো জিনিসটাকে এইভাবে হচ্ছে চিন্তা করতে হবে। বুঝছো? ঠিক আছে, তাহলে এখানে কার্বন নাম্বার বাড়ে। আর তার থেকে বড় কথা আরো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এখানে, দেখো আরো কোনো স্পেশাল কিছু তোমাদের চোখে পড়ে কিনা। আর এর যে কোনো মানের জন্য 2 আর কি অলওয়েজ একটা জোড় সংখ্যা না? ঠিক আছে, বোঝা যাচ্ছে ঘটনা? তো আর এর মান যাই হোক 1 2 3 4, 2 আর কিন্তু একটা জোড় সংখ্যা হবে। তাহলে এখান থেকে কি বোঝা যায়, এই পদ্ধতিতে আমরা শুধু কোন অ্যালকেন গুলা তৈরি করতে পারবো বলো তো? ইথেন, দুই বিউটেন, চার। হ্যাঁ, তার মানে হেক্সেন। অনলি শুধুমাত্র জোর অ্যালকেন গুলো আমরা তৈরি করতে পারবো। মানে বুঝতেছো কোন জায়গায় প্যাচ খাচ্ছে? যদি আমরা বলি মিথেন তৈরি করা নিয়ে কোনো কথাবার্তা হয়, তাহলে কিন্তু এই প্রসেস কখনো কনসিডারেশনে আসবে না। প্রোপেন তৈরি করা কথাবার্তা যদি হয়, এই পদ্ধতিতে আমরা প্রোপেন কখনো পাবোই না। তার মানে এটারে তুমি সীমাবদ্ধতাও বলতে পারো, এটারে তুমি স্পেশালিটিও বলতে পারো, যে এই পদ্ধতিতে শুধুমাত্র জোর অ্যালকেন যেগুলা সেগুলা হচ্ছে পাওয়া যাবে, 2 4 6 8 10 12 14 এগুলা হচ্ছে পাওয়া যাবে। অতএব এগুলা উদ্দীপক বুঝতে লিখতে হেল্প করবে তোমাকে। আর লাস্ট হচ্ছে একটা ছোট্ট MCQ টাইপ প্রশ্ন, সেটা হচ্ছে তুমি যদি হেক্সেন তৈরি করতে চাও, তাহলে তুমি যেই লবণটা নিবা সেখানে কয়টা কার্বন থাকবে? প্রশ্ন তো মনে হয় বুঝছো, আমাকে মুখে বলার দরকার নাই, চ্যাট বক্সে লিখে পাঠায় তাইলেই হবে। আর ওই যে অনলি মি, শুধু আমাকে পাঠায় আর কি, তাইলেই হবে। বা আমি তোমাদের চ্যাটের সেটিংস চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, মূল প্রশ্ন হচ্ছে তুমি হেক্সেন যৌগটা চাও, এখান থেকে হেক্সেন যদি চাও তাহলে হচ্ছে তুমি যেই কাঁচামাল বা র মেটেরিয়াল নিয়ে বিক্রিয়া শুরু করবা, যে লবণটা তুমি নিবা আর কি, সেই লবণে আসলে টোটাল কয়টা কার্বন থাকতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো সবাই একটু চিন্তা করো, করে টোরে আমাকে চ্যাট বক্সে হচ্ছে অ্যান্সার পাঠাও। ভাই আচ্ছা, এক্ষেত্রে কি শুধু আর এর মান নাকি আর প্লাস সামথিং ওই অংশটার মান সহ?
আমি কিছুই জানি না, কোশ্চেন হচ্ছে যেখানে যতটুকু লেখা আছে অতটুকুই হচ্ছে কোশ্চেন, এতটুকু দেখে যা মনে হয় বলো, যদি ঠিক ভুল যাই হোক এটা পরে যখন আমরা অ্যান্সার বলবো তখন বোঝা যাবে। কোশ্চেন সিম্পল, হেক্সেন যৌগটা পাইতে চাও, তুমি যেই লবণটা নিবা সেই লবণে কয়টা কার্বন থাকতে হবে, এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর দিছো অলরেডি, গুড। এখানে হচ্ছে আমি কিছু উত্তর দেখতে পাচ্ছি 4, কিছু উত্তর 3, কিছু উত্তর 3, কিছু উত্তর 4, এরকম নানান প্রকৃতির উত্তর আছে। এখন বলো এই প্রশ্নের উত্তর কিভাবে আমরা বের করব। আইডিয়া তো সিম্পল, মানে তুমি হেক্সেন চাও মানে হচ্ছে কার্বন সংখ্যা 6, আবার কার্বন সংখ্যা তো টোটাল হচ্ছে 2r, তাহলে 2r ইকুয়াল টু যদি 6 হয় আর এর ভ্যালু আসবে হচ্ছে 3, তাহলে বাম দিকে কার্বন থাকতে হবে 3+1 বা 4টা। ঠিক আছে, 4 হচ্ছে সঠিক উত্তর হওয়া উচিত। এখন দেখো বাকিরা চিন্তা করে, যারা 4 ভিন্ন অন্য উত্তর দিছো তোমরা কি চিন্তা করে দিছো এবং এখন বুঝছো কিনা যে উত্তরটা কি হওয়া উচিত ছিল। তার মানে তোমাকে যদি 6 কার্বনের অ্যালকেন পাইতে হয় তাহলে তোমাকে এখানে 4 কার্বনের লবণ নিয়ে বিক্রিয়া শুরু করতে হবে, তা না হলে তুমি 6 কার্বন পাবা না। ঠিক আছে, যারা ওই যে 3 বছর, তারা কি বুঝে 3 বছর, যে কোনো একজন বলতে পারো, তাহলে আমরা লিস্ট মানে বাকিরা হয়তো বুঝতে পারবে যে কিভাবে চিন্তা করলে অ্যান্সার ভুল হইতে পারে। ভাইয়া আর এর মানটাই আর কি ও লিখে আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা, শুধু আর এর মানটা লিখে দিছো। ঠিক আছে, তার মানে এই কাজটা করা যাবে না, বাম পাশে টোটাল কার্বন তো r+1 ছিল, অতএব ওইটা লাগতো আর কি, তোমরা বুঝলেই হলো। আর এটা অ্যান্সার হবে হচ্ছে 4। ঠিক আছে, তাহলে পয়েন্ট গুলো মাথায় রেখো, কার্বন নাম্বার বাড়ে এবং জোড় অ্যালকেন গুলা হচ্ছে আসে। তাহলে আমাদের অ্যালকেন তৈরি করার দুটি পদ্ধতি গেল। তোমরা এসএসসি তে কি পদ্ধতি পড়ছিলা, ছিল তো বোধহয়? এরপরে আসে হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া এসএসসি তে জানার কথা, অত ভুলে টুলে গেছো তোমরা, এটা দেখে আমরা দেখবো। উডস বিক্রিয়া হচ্ছে অ্যালকেন তৈরি করার সবচেয়ে ফেমাস পদ্ধতিগুলির মধ্যে একটা। এই বিক্রিয়াতে কি ঘটে কারো মনে আছে? হ্যাঁ, যে ইথার ইউজ করা হয় এমন একটা কিছু ছিল। হ্যাঁ, এই বিক্রিয়াতে যেটা করা হয়, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া করা হয়। ড্রাই ইথারের প্রেজেন্সে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সোডিয়াম যোগ করা হয়। এই বিক্রিয়া করলে এখান থেকে অ্যালকেন পাওয়া যায়, এই বিক্রিয়াটাকে বলে হচ্ছে উডস বিক্রিয়া। উডস হচ্ছে বিজ্ঞানীর নাম, বিজ্ঞানী উডস স্পেশাল ওয়েতে তার মতো করে ডিসকাস বলতে হচ্ছে ডিসকভার করে এই বিক্রিয়া আমাদেরকে জানাইছেন, তো এই কারণে তার নাম অনুযায়ী আমরা এটাকে উডস বিক্রিয়া বলি। বিক্রিয়াটা হচ্ছে কিরকম, অ্যালকাইল হ্যালাইড, এটা সাধারণ সংকেত হচ্ছে আর এক্স, আর ফর অ্যালকাইল, এক্স ফর হ্যালোজেন বা হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমরা সোডিয়াম ধাতু যোগ করব ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার। করলে এখান থেকে কি হয়, এখান থেকে অ্যালকেন তৈরি হয়, আমরা বিক্রিয়াটা লিখে দিই আগে, এবং হচ্ছে সোডিয়াম হ্যালাইড তৈরি হয়। দেন যদি স্টেপ বাই স্টেপ আসি, যে প্রথমে বিক্রিয়াটা কিভাবে সলভ করব, তো বিক্রিয়াটা সলভ করার একটা ইন্টারেস্টিং ওয়ে হচ্ছে এইভাবে চিন্তা করা, যে ধরো আমাদের কাছে অ্যালকাইল হ্যালাইড ছিল, আমাদের কাছে সোডিয়াম ছিল, আমরা কি করলাম আরেকটা অ্যালকাইল হ্যালাইড নিলাম হেল্প, এবং এটাকে উল্টা করে লিখলাম আর এক্স, তো মানে এক্স আর এইভাবে লিখলাম। আবার আমরা এখানে আরেকটা সোডিয়ামও নিলাম। তো তোমার চিন্তা করতে সুবিধার জন্য তুমি এখানে হ্যালোজেন বাদ দিয়ে আপাতত ক্লোরিন টাইপ কিছু নিয়েও চিন্তা করতে পারো, যদি এক্স দিয়ে কমফোর্টেবল না হও। আর আমাদের তো কমফোর্টটাই মেইন, যে কিভাবে চিন্তা করলে বিক্রিয়াগুলো তাড়াতাড়ি সলভ করতে পারবো। তাহলে দেখো এখানে কিছু সোডিয়াম আছে, কিছু ক্লোরিন আছে, সবকিছুকে যদি একসাথে করে ফেলো এই পার্টটাকে, তাহলে এখান থেকে কি পাওয়া উচিত, সোডিয়াম ক্লোরাইড পাওয়া উচিত। কয়টা সোডিয়াম ক্লোরাইড পাওয়া উচিত, 2টা সোডিয়াম ক্লোরাইড পাওয়া উচিত। তুমি যদি এই পার্টটাকে আলাদা করে ফেলো, ওই যে এইখানে সোডিয়াম ক্লোরাইড হিসেবে লিখে রেখে আলাদা করে ফেলো, তাহলে সামনে পেছনে মিলে ডানে বামে মিলে টোটাল কয়টা আর থাকে, 2টা আর থাকে, এই হচ্ছে আর। তাহলে তুমি এখানে 2টা সোডিয়াম হ্যালাইড নিচ্ছ, এই যে একটা সোডিয়াম হ্যালাইড একটা সোডিয়াম হ্যালাইড, 2 পিস সোডিয়াম নিচ্ছ, তো সমতা করে দিচ্ছি আর কি আমরা বিক্রিয়াটা। তো 2টা অ্যালকাইল হ্যালাইড
দুইটা হচ্ছে সোডিয়াম। শুষ্ক ইথার হচ্ছে ক্যাটালিস্ট, প্রভাবক, এটাতে আমরা আসতেছি পরে যে কেন শুষ্ক ইথার লাগবে এখানে। বিক্রিয়া করার পর এখান থেকে তুমি অ্যালকেন পাবা, এটা তো আমাদের পরিচিত, এটা যে অ্যালকেন, আর তার সাথে বাই প্রোডাক্ট উপজাত হচ্ছে সোডিয়াম হ্যালাইড। ঠিক আছে, লিখে রাখো একটু। এখন কথা হচ্ছে ইথারের কাহিনী কি, কেউ বলতে পারবা? মনে টনে আছে বা জানো আগে থেকে? আপাতত প্রশ্ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়াই ইথার এবং ওয়াই ড্রাই ইথার। ঠিক আছে, ইথার কেন নিব আর ইথারকে শুষ্ক কেন হইতে হবে? কারো কোনো মতামত যদি থাকে সুচিন্তিত কিংবা কুচিন্তিত বলতে পারো, মানে আমাদের শুনতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, ফার্স্ট থিং হচ্ছে ইথার। ইথারের একটা পরিচয় আমরা পড়বো, ইথারও আমাদের এইচএসসি সিলেবাসেরই একটা পার্ট আছে, মানে এই অর্গানিক কেমিস্ট্রির মধ্যে, বাট এটা অনেক দূরে, আসতে সময় লাগবে। আপাতত সবাই একটু জেনে রাখি, জেনে রাখতে প্রবলেম নাই। ইথার এটা হচ্ছে আমরা যত রকম জৈব যৌগ স্টাডি করব, মানে এইচএসসি লেভেলে বা তার উপরে ক্লাসও হতে পারে, সমস্যা নাই, এর মধ্যে সবচেয়ে নিষ্ক্রিয় টাইপ যৌগ হচ্ছে ইথার। ইথার আমরা দেখবো কোনো বিক্রিয়াই করে না টেকনিক্যালি। আমরা তাও দেখবো যে অ্যালকেনকে প্যারাফিন বলে আমরা বেশ কিছু বিক্রিয়া টিক্রিয়া লিখতে পারি, যেটা ইথারের জন্য সত্য। ইথারকে আমরা নিষ্ক্রিয় বলে বেশ কিছু বিক্রিয়া টিক্রিয়া লিখবো, কিন্তু টেকনিক্যালি এবং কেমিক্যাল সেন্সে ইথার হচ্ছে সবচেয়ে নিষ্ক্রিয় যৌগগুলির মধ্যে একটা আমাদের সমগ্র জৈব যৌগের মধ্যে। তো তার মানে ইথার আমরা এখানে কেন নিচ্ছি, তার একটা মেইন পারপাস হচ্ছে ইথার আসলে নিষ্ক্রিয়, সে নিজে কোনো অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে না, বরং সে ওভারঅল ইনভায়রনমেন্টকে, যেখানে ইথারকে রাখবা সে পুরো জায়গাটা আসলে কিছুটা নিষ্ক্রিয় হয়ে যায়, এবং কেউ এখানে এলোমেলো কোনো বিক্রিয়া টিক্রিয়া দিতে চায় না বা দিতে পারে না। তো ইথারের এই নিষ্ক্রিয়তার কারণে আসলে এই বিক্রিয়াটাতে ইথার ব্যবহার করা হয়। এখন এটা একটা প্রশ্ন হইতে পারে যে এত নিষ্ক্রিয়তার কি দরকার, সেটার উত্তরও তোমাদের কাছে থাকা উচিত, যে এখানে বিক্রিয়া যে করতে আসছে তার মধ্যে একটা উপাদান হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ব্যাপারে তোমরা কি জানো? এখন যদিও পুরো সিলেবাসই চেঞ্জ, মানে এসএসসি এইচএসসি সব, আমাদের সময় বইতে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা নিয়ে আলাদা পড়ালেখা করা লাগতো, মানে এসএসসি তে আর কি, চ্যাপ্টারের মধ্যেই ছিল। তোমাদের তো এরকম নাই, বাট ঘটনা তো জানার কথা। সোডিয়ামের স্পেশালিটি কি বলো তো? অনেক রিয়েক্টিভ। হ্যাঁ, এটা হচ্ছে খুবই রিঅ্যাক্টিভ। মানে এইটা রিঅ্যাক্টিভিটি বুঝার নিদর্শন কি বলতো, মানে কি দেখে বোঝা যায় যে এটা খুবই রিঅ্যাক্টিভ? পানির মধ্যে ফেললে সেটা আগুনের হ্যাঁ, মতো মানে ফুটে প্রথম যেতে কথা পারে। হচ্ছে সোডিয়ামকে সংরক্ষণ করতে হয় কোথায়, এটা কি আমরা জানি সবাই? কেরোসিনের নিচে। কেরোসিন। কেরোসিনের নিচে। মানে এই ইনফরমেশনটাই ইটসেলফ হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট ডেসক্রাইব করার জন্য যে সোডিয়াম আসলে কোন লেভেলের অ্যাগ্রেসিভ এবং ডেসপারেট। কেরোসিনের নিচে এটা কেন রাখি? কারণ খোলা বাতাসে রাখলে সে বাতাসের সাথে বিক্রিয়া করে, পানিতে রাখলে সে পানির সাথে বিক্রিয়া করে, পানির মধ্যে আগুন টাগুন ধরায় ফেলে, এত ডেসপারেটলি সে বিক্রিয়া করে। অতএব পানি, বাতাস, মানে যা কিছু ইনভায়রনমেন্টে আছে সবার সাথে সোডিয়ামের খুব কড়া লেভেলের বিক্রিয়া হয়। মানে কড়া লেভেল মানে হচ্ছে খুবই ফাস্ট বিক্রিয়া হয়, দ্রুত গতির বিক্রিয়া হয়। অতএব বুঝতে পারতেছো, সোডিয়াম যেখানে আছে সেই জায়গাতে আসলে সোডিয়াম মূল জিনিসের সাথে বিক্রিয়া করার আগেই দেখা যাবে যে আশেপাশে যেসব বাতাস আছে, অক্সিজেন, বাতাসে যে জলীয় বাষ্প আছে, এগুলোর সাথে বিক্রিয়া টিক্রিয়া করে সোডিয়াম আগেই চেঞ্জ টেঞ্জ হয়ে যেতে পারে। তো এই কারণে এই নিষ্ক্রিয় এনভায়রনমেন্টটা দরকার, এবং নিষ্ক্রিয় এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ইথারকে আমাদের সবচেয়ে ভালো ক্যান্ডিডেট মনে হয়েছে আর কি, এই জন্য হচ্ছে ইথার লাগে। আর সাথে সাথে এটাও বুঝে যাওয়া উচিত ইথার হবে, বাট ইথারকে ড্রাই কেন হইতে হবে বলতো? এটার উত্তর কি দিবা? এই উত্তর তো চলে আসছে অলরেডি, যে ড্রাই না হলে কি হবে, ড্রাই এর যে অপোজিট শব্দ শুষ্ক কি? না হলে ওর মধ্যে পানি থাকলে, সিক্ত বা পানি থাকবে, তো পানি থাকলে তো আবার সে একই সমস্যা, এখানে আগুন থাকলে টাগুন ধরে যেতে সোডিয়ামের পারে। সাথে বিক্রিয়া। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে সর্ষের মধ্যেই ভূত আসে আর কি, বুঝছো, এরকম অবস্থা হইতে পারে। অতএব এখানে ড্রাই ইথারই নিতে হবে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে মূল উদ্দেশ্য, এইভাবে ড্রাই ইথার নিব, এটা জেনে রাখলা। এখন তোমাদেরকে আমরা 2 মিনিট টাইম দিব, বিক্রিয়াটা খাতায় সবাই লেখো। লেখা শেষ হলে স্পেশাল নোটস ওগুলি আমার বলো, এখানে কি কি জিনিসপত্র উল্লেখ করা উচিত। বলো, এখানে র মেটেরিয়াল কি, মানে কাঁচামাল কি, বাজার থেকে কি কিনে আনবো বিক্রিয়া ঘটানোর জন্য? লবণ।
লবণ কিনে আনবো? লবণ বলতে আচ্ছা এটা যদি বুঝে থাকো তাহলে ঠিক আছে, এই আরএক্স মানে অ্যালকাইল হ্যালাইড যৌগটা হচ্ছে কিনে আনতে হবে। আরএক্স যৌগের মধ্যে কার্বন কয়টা বলো তো? আর আর সংখ্যক, তার মানে ইনিশিয়ালি আমরা যেই যৌগটা দিয়ে প্রসেসটা শুরু করি সেই যৌগটার মধ্যে কার্বন আছে হচ্ছে আর সংখ্যক। আর বিক্রিয়া যখন ঘটে যায় তখন এখানে কার্বন কয়টা থাকে? 2R। 2R। সবাই বুঝতেছে তো না? কথাবার্তা তো কেউ বলতেছে না, বাট ঘটনা বুঝলেই হলো। 8 থেকে 2R কার্বনের যৌগ আছে, তার মানে এখানে অবভিয়াসলি আগে তো তাও একটা ভ্যালু ছিল যে ইয়ের সময় কোব সিনথেসিস বিক্রিয়ার সময় আমরা বলতেছিলাম যে আর এর ভ্যালু 1 হলে তাও দুই পাশে সমান হয়, তারপর থেকে বাড়তে থাকে। এখানে কিন্তু কোনো কিছুই নাই যেটার জন্য ধরো ডানে বামে আসলে একই রকম থাকবে, এখানে সব সময় হচ্ছে কার্বন নাম্বার চেঞ্জ হইতে থাকবে। অতএব এখানে সব সময় আমরা এভাবে বলি উচ্চতর অ্যালকেন তৈরি হবে। হায়ার অ্যালকেন বলে ইংলিশে। উচ্চতর অ্যালকেন এই কথাটার মানে হচ্ছে যে যত কার্বন নিয়ে বিক্রিয়া শুরু করতেছো তার থেকে বেশি কার্বনের অ্যালকেন এখানে আসবে। আচ্ছা, বক্তার একটা প্রশ্ন পাঠাইছো যে ইথার নিয়ে তাহলে কি লাভ হচ্ছে? নিষ্ক্রিয় একটা রিয়েকশন তো তাহলে কোনো প্রভাব থাকা উচিত না তার। না, আমরা মনে হয় তোমাকে বুঝাইতে পারি নাই। ইথার যদি না থাকে তার মানে তুমি শুধু এক্সপেক্ট করতেছো যে এখানে অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম থাকবে। সোডিয়ামটা তো তখন আশেপাশে বাতাস, পানি, জলীয় বাষ্প এদেশে তো বিক্রিয়া করতে পারবে। আর ইথার থাকার মানে হচ্ছে ইথার কিন্তু অন্য সবকিছুকে সরায় তার ইনভায়রনমেন্ট, মানে সে আছে চারপাশে। এবং ইথার তো নিজে ধরো কোনো বিক্রিয়াতে পার্টিসিপেট করবে না, তো সে তো সোডিয়ামকে অন্য বিক্রিয়াতে অংশগ্রহণ করা থেকে হচ্ছে বিরত রাখবে। এবং অপ্রাসঙ্গিক যে বিক্রিয়াগুলো এখানে আচ্ছা ভাইয়া, ঘটার সম্ভাবনা আছে সেটা কমবে আর কি। হ্যাঁ বলো রাহাত। ভাইয়া বললেন যে মানে যে বাতাসের সাথে বিক্রিয়া টিক্রিয়া করে ফেলবে, তো আমি যদি একটা পাত্রে রাখি, এখানে বাতাস নাই এরকম পাত্রে, তাহলে তো আর ইথারের দরকার নেই নাকি? হ্যাঁ মানে সেটা তো তুমি করতেই পারো। এখন বাতাসবিহীন পাত্র তৈরি করা সহজ নাকি ইথার দিয়ে বিক্রিয়া করা সহজ, সেটা হচ্ছে কথা। না, বুঝে নাই ওইটাই ব্যাপারটা? বললাম, হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হবে, কিন্তু ওই যে বললাম মানে তুমি তো বিক্রিয়া কাল্পনিক অজস্র বিক্রিয়া বলতে পারো। কাল্পনিক বলতে হচ্ছে বিক্রিয়াটা যদি আমরা এরকম করি, বিক্রিয়াটা করার জন্য যদি আমরা তাজমহল বানাই তারপরে করি, এরকম কোশ্চেন তুমি করতেই পারো। মানে সেটা নিয়ে তো সমস্যা নাই, তাজমহল বানায় আমরা বিক্রিয়া করতেই পারি। কিন্তু কথা হচ্ছে যে ল্যাবে কি তুমি এই জিনিস ঘটানোর জন্য সুযোগ পাবা? যে পরিমাণ টাকা পয়সা তোমাকে আমরা দিব ল্যাবে ঘটানোর জন্য, এই যে উডস বিক্রিয়া কিন্তু ল্যাবে ঘটানোর বিক্রিয়া আর কি, ল্যাব প্রিপারেশন। ওই জিনিসগুলার কনসিডারেশনে নিয়ে তারপরে তো চিন্তা করতে হবে। তুমি বললা যে আমরা রকেটে নিয়ে মঙ্গল গ্রহে নিয়ে যদি বিক্রিয়া করি, মঙ্গল গ্রহে তো ধরো বাতাস এরকম না, বাতাসের উপাদান ডিফারেন্ট, তখন তো কোনো সমস্যা হবে না। পয়েন্ট ভ্যালিড, কিন্তু কথা হচ্ছে আসলে পয়েন্ট ভ্যালিড না আর কি, বুঝছো? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা আট ভাইয়া, থেকে হ্যাঁ বলো। আমরা কি এখনো ক্লাসিফাই করছি যে কোনটা ল্যাবের রিয়াকশন আর কোনটা কমার্শিয়াল, না নাকি না আমরা বলি নাই ওভারঅল তো। এখন দেখতেছি? না না, আমরা ওভারঅল এখনো দেখতেছি বলি না নাই, আমরা? আমরা তো হ্যাঁ হ্যাঁ আমরা বিক্রিয়া লিখতেছি, আমরা বিক্রিয়া লিখে পরে বলে দেবো না তোমাদের। তাহলে আমরা 8 থেকে হচ্ছে 2R কার্বন অ্যালকেন পাচ্ছি, এবং কার্বন নাম্বার বাড়তেছে। এটাকে মানে কেমিস্ট্রি ল্যাঙ্গুয়েজে বলার একটা ওয়ে হচ্ছে উচ্চতর অ্যালকেন বা হায়ার অ্যালকেন তৈরি হচ্ছে। আর কি কি পয়েন্ট চোখে পড়ে বলো তো? একই প্রবলেম, একটু আগে যেটা দেখলাম সেই প্রবলেমটা দূর হয় নাই পুরোপুরি, ওই প্রবলেমটা রয়ে গেছে। উডস বিক্রিয়াতেও দেখতে পাচ্ছি আমরা 2R কার্বন অ্যালকেন যেটা হয়, 2R তো অলওয়েজ জোড় সংখ্যা, আর এর মান যাই হোক 2R হচ্ছে জোড় সংখ্যা। তার মানে এখনো সেম প্রবলেম, আমরা ইথেন, বিউটেন, হেক্সেন, অকটেন এগুলা হচ্ছে তৈরি করতে পারবো, কিন্তু প্রোপেন, পেন্টেন পেতে গেলে আমাদেরকে আবার অন্যভাবে চিন্তা করতে হবে হয়তো, মানে এখন পর্যন্ত ওয়ে আউট নাই এই পদ্ধতিগুলো যে আমরা সমাধান করতে পারতেছি না। আর দেখো আর কিছু চোখে পড়ে কারো এখানে? আর কিছু চোখে পড়ার নাই, এগুলাই হচ্ছে মেইন। তো আমরা একটা জিনিস বুঝতেছি হয়তো যে আমরা টানা দুইটা প্রসেস দেখলাম যেখানে প্রবলেমটা ফিক্সড রয়ে গেছে, একই প্রবলেম দুই ক্ষেত্রে। সেটা হচ্ছে বিজোড় অ্যালকেন পেতে আসলে আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমরা জোড় অ্যালকেন গুলা বিভিন্ন পদ্ধতিতে তৈরি করতে পারতেছি, কিন্তু বিজোড় অ্যালকেন সহজে আমাদের কাছে ধরা দিচ্ছে না, মানে এরা আসলে লুকায় লুকায় থাকতেছে। তো এদেরকে যেটা করতে হবে, এদেরকে আসলে ছাই দিয়ে চেপে ধরতে হবে। এখন ছাই দিয়ে চেপে ধরার প্রসেসটা ওইটা বোধহয় আজকে আমরা দেখবো না, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আমাদের গত দিনের ক্লাসটা তো হয় নাই, এই ক্লাসটা আমরা দেখি সোম বা বুধবারের দিকে একদিন আমরা নিতে পারি কিনা।
এমনিতে সোম বা বুধে মানে সন্ধ্যা বা রাতের দিকে কি তোমাদের কোনো ক্লাস টাস থাকে এমনিতে রেগুলার? ভাই বুধবার 9টায় সামি ভাই ক্লাস দিচ্ছে। আচ্ছা, মানে ওটা কি মানে রেগুলার শিডিউল নাকি? না ভাই, মেকআপ ক্লাস। এক্সট্রা আচ্ছা এক্সট্রা। আচ্ছা, মেকআপ ক্লাস হলে সমস্যা নাই, বাট এমনিতে তোমাদের তাহলে সোম বুধ মোটামুটি তোমরা ফ্রি থাকো। এখন দেখা যাচ্ছে যে শুক্র শনিবার আসলে ওই টাইমটা আমার নানান রকম কাজকর্ম এসে হাজির হয়েছে। আচ্ছা, বক্তিয়ার মনে হয় বললা যে বায়োলজি ক্লাস থাকে 7টায়, ওটা শেষ হয় কখন? 8টা, 8:30? আচ্ছা, ঠিক আছে, 8টা 8:15 যদি হয় সমস্যা নাই, আমি দেখি পারলে আমরা সোমবার, তোমাদের যেহেতু বুধবার একটা এঙ্গেজমেন্ট আছে মনে হচ্ছে, নাহিদ যেমন যেমন বলছো যে অফলাইনে ক্লাস শুরু হবে কিনা, এটা তো খুবই চাঞ্চল্যকর কোশ্চেন ভাইয়া, বুঝছো? মানে এটা এত সহজ উত্তর দিতে পারতেছি না। তোমাদের অন্যান্য ক্লাস কি মোটামুটি ভাবে অফলাইনে চলে আসতেছে, বা অন্যান্য টিচাররা কি মোটামুটি নিবে মনে হয় না? দেখি, আমরা আসলে এখনো যে অ্যাসেসমেন্টের ফেজে আছি, মানে দেখার চেষ্টা করতেছি বা বোঝার চেষ্টা করতেছি জিনিসগুলা কিভাবে আগাচ্ছে কোন দিকে। তারপরে হয়তো আমরা তোমাদের সাথে একটা ডিসকাশন নিবো আর কি, যে কি হলে কিভাবে হলে ভালো হয় সবার জন্য। ভাইয়া অফলাইনে আপনার কোচিংটা কোথায়? হ্যাঁ, মানে এটা হচ্ছে ডিসকাশনের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এখন তো তোমরা আসলে বিভিন্ন এরিয়ার, মানে অ্যাটলিস্ট আমি যদি বলি মানে রেডিয়াসটা হচ্ছে একদিকে সিদ্ধেশ্বরী, শাহজাহানপুর, বাসাবো, এদিকে ধরো নয়াপল্টন, পুরান পল্টন, এরকম একটা রেডিয়াস। এই রেডিয়াসের বাইরে অনেকে আছে, আমি জানি অনেক দূর থেকে অনেকে ক্লাস করতেছো। তো করোনার আগে হচ্ছে মানে খুবই ডাইনামিক্যালি বিভিন্ন জায়গায় ক্লাস নেওয়া হইতো, তখন শাহজাহানপুরে ক্লাস নেওয়া হইতো, সিদ্ধেশ্বরীতে ক্লাস নেওয়া হইতো, মতিঝিলে ক্লাস নেওয়া হইতো, আরামবাগে। এখন এই লং টাইমে আসলে কোনো কিছুই কন্ট্রোলে নাই, সবকিছু কন্ট্রোলের বাইরে চলে গেছে। রুম টুম যেগুলাতে ক্লাস নিতাম, অনেক জায়গায় রুম এখন বাসা বাড়ি হয়ে গেছে, ওখানে ফ্যামিলি বাসা থাকে। তো জিনিসপত্র খুবই উইয়ার্ড ওয়েতে আগাচ্ছে, এবং কোনো কিছুর উপর, বেশিরভাগ জিনিসের উপরে এখনো কোনো কন্ট্রোল নাই যে আসলে কি হচ্ছে। তো ওই জন্য আসলে প্রথমত অবজার্ভ করতেছি যে ঘটনাটা আসলে ঘটে কি, কোন দিকে যাচ্ছে জিনিসটা। আর দ্বিতীয়ত হচ্ছে কোথায় যে আসলে রুম বা অ্যাকোমোডেশনটা প্রথম পাওয়া যায়, মানে ক্লাস নেওয়ার মতো এনভায়রনমেন্ট, এইটাও আসলে শিওর না আর কি। এটা দেখে দেখে তারপর তোমাদেরকে জানাইতে পারবো। আপাতত প্রাইমারিলি আগায় আছে হচ্ছে আরামবাগ এবং হচ্ছে সিদ্ধেশ্বরী। তো এইটা অবভিয়াসলি যদি মানে সবগুলো একবারে না হয়, টাইমেরও একটা ব্যাপার আছে। আগে যেভাবে টাইম ছিল আমাদের হাতে, এখন তো আসলে ওইরকম টাইম টাইম থাকবে না, মানে জিনিসপত্র টু মাচ কমপ্লেক্স অবস্থায় আছে এখন পর্যন্ত। তো কোন একটা জায়গায় যদি আমরা অফলাইন ক্লাস শুরু করি, এটা সবার জন্য অবভিয়াসলি কনভেনিয়েন্ট হবে না। তো তখন আসলে আলটিমেটলি সবাইকে হ্যাপি করা আমাদের জন্য সম্ভব হবে না। সবাইকে হ্যাপি করতে গেলে আমাদেরকে হচ্ছে মানে কয়েক জায়গায় কয়েকবার করে ক্লাস নিতে হবে। তো আমরা আপাতত ওই অ্যাসেসমেন্টটাই করতেছি, দেখতেছি যে আসলে সিচুয়েশন কোন দিকে যায়। দেন আমরা তোমাদের সাথে অবশ্যই আলাপ সালাপ করব। আবার এই অ্যাসেসমেন্টটাও দরকার যে অফলাইন ক্লাস আসলে তোমরা কতজন চাও। মানে আমি এটা বিলিভ করি না, মানে আমি এটা বিলিভই করি না যে তোমরা এখানে ধরো টোটাল যদি গ্রুপে অ্যাক্টিভ মেম্বার থাকো 50 জন থাকো, তোমরা 50 জনই এক্সপেক্ট করো অফলাইন ক্লাস। এটা আমার মনে হয় না আর কি। এটা বলতেছি এই কনফিডেন্স থেকে যে আমরা অন্যান্য ব্যাচ গুলাতে একটা ছোট সার্ভে অলরেডি রান করছিলাম, যে যারা ক্যান্ডিডেট টাইপ আর কি, যাদের ক্লাস টাস অলরেডি শুরু হয়ে গেছে অনেক। তো ওই সার্ভের রেজাল্টও খুব সারপ্রাইজিং, মানে আমরা ভাবতেছিলাম যে আসলে হয়তো সবাই অফলাইন ক্লাসের জন্য খুব ডেসপারেট, বাট ব্যাপারটা হচ্ছে আসলে ওরকম আসে নাই রেজাল্ট গুলা, বরং সারপ্রাইজিংলি অনলাইন ক্লাসের দিকে হচ্ছে ঝোঁকটোক অনেক বেশি আসছে। তো আমি ওই সার্ভে রেজাল্ট তোমাদের উপর চাপাই দিব না, অবশ্যই তোমরা তোমাদের সার্ভেতে পার্টিসিপেট করবা, দেন ওটা হ্যাঁ, আমাদের দেখে। এখানে অনেকে তো ভাই ঢাকার বাইরে আছে ভাই, এই জন্য তো ভাই সার্ভেতে না, একটু ঢাকার ব্যাকলিং বাইরে দেওয়া যারা আছে। আছে ওটা আসলে সংখ্যা খুব বেশি না, তার আবার অনেকে যাদের কলেজ ঢাকায়, তার আবার অনেকে ঢাকায় চলেও আসছে। মানে সিচুয়েশন ওটা তোমরা যে সার্ভে করলেই হচ্ছে বোঝা যাবে একদম ক্লিয়ারলি, পাবলিক সার্ভে আর কি, গ্রুপেই থাকবে। তো তখন হয়তো জিনিসটা আইডিয়া করতে পারবা। আবার মানে এইটা আমি আমার মানে এখন পর্যন্ত যেই ফিডব্যাক পাওয়া গেছে সেখান থেকে যদি বলি, মানে অনেক কি বলবো এটারে, মানে ভালো স্টুডেন্ট এটা আমাদের বলা উচিত না আর কি, আমরা এই ধরনের টার্ম ইউজ করি না, আমরা বরং মনোযোগী স্টুডেন্ট এটা বলে আমাদের জন্য ভালো হয়। মানে যারা হচ্ছে খুব মনোযোগ দিয়ে ক্লাস টাস করে তাদের অনেকেরই ফিডব্যাক হচ্ছে যে ক্লাসরুম এনভায়রনমেন্টের থেকে মানে অনলাইনে অ্যাটলিস্ট ফ্যাসিলিটিটা হচ্ছে বেশি, মানে ক্লাস বুঝার শোনার বা ধরো রিপিট করার সবকিছু মিলে। তো এই সুযোগ আমরা তোমার অবশ্যই দিব, যে তোমরা নিজেদের পাথ চুজ করার জন্য যে তোমরা আসলে কোনটা চাও। দেন হচ্ছে আমাদের কথাটা হাইব্রিড কোনো একটা মেথডে হয়তো আগাইতে হবে। আবার এই সম্ভাবনা উড়ায় দেওয়া যায় না যে তোমরা অনেকদিন অফলাইন ক্লাস করতেছো না, তো তোমরা অনেকে হাহাকার করতেছো অফলাইন ক্লাস নিয়ে। অফলাইন ক্লাস শুরু করার পর 1-1.5 মাস করার পর যদি তোমরা আবার বলো যে ভাই আমাদের অফলাইন থেকে মনে হচ্ছে অনলাইনই ওকে,
আমরা অনলাইন করতে চাই, এগুলো কিন্তু ওই জিনিস না। তখন হয়তো আমরা অফলাইন থেকে তোমাদেরকে সহজে কিন্তু আর অনলাইনে আসতে দিব না। কারণ বুঝতেই পারতেছো, মানে একটা রুম আমি ক্লাস নেওয়ার জন্য খুঁজে পাচ্ছি না, মানে এই সিচুয়েশন গুলো হয়তো তোমাদের কখনোই দেখার দরকার হয় না, কিন্তু এই জিনিসগুলো এখন তোমাদেরকে দেখতে হবে। কারণ এখন যেহেতু একটা অদ্ভুত সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা সবাই যাচ্ছি, যে ক্লাস নেওয়ার জন্য ধরো কোনো রুম পাওয়া যাচ্ছে না, আমরা কষ্ট করে একটা রুম ম্যানেজ করলাম তোমাদেরকে ক্লাস নেওয়ার জন্য। তোমরা 1-1.5 মাস ক্লাস করার পর তোমাদের মনে হলো যে না, অফলাইন থেকে অনলাইন হচ্ছে ভালো। তো তখন আমি সেই রুম নিয়ে কি করব, বসে থাকবো? সেটা তো করা যাবে না। অতএব আমাদেরকে মানে একটু লং টার্ম চিন্তা ভাবনা করতে হবে। তোমাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, তোমরা আবার যে যার মতো বাড়িতে চলে যাবা, তখন আমি রুম নিয়ে কি বসে থাকবো? সেটা তো ডিফিকাল্ট। মানে তোমাকে আমি কোশ্চেন করতেছি না বসে থাকবো কিনা, তুমি বলতে পারো জি ভাই বসে থাকেন, ভালো হবে অনেক। কিন্তু বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড আর কি। তোমরা হয়তো জাস্ট একটা ডাইমেনশন দেখো যে আমি ক্লাসরুমে যাব, ক্লাস করব, বাট জিনিসটা আসলে দ্যাট মাচ ইজি না। দেন যদি ওরকম হয় যে না, আমাকে লং টার্মের কথা চিন্তা করে হচ্ছে রুম বা ফ্যাসিলিটি গুলা ক্রিয়েট করতে হচ্ছে, তখন তোমাদের ক্লাস পেমেন্ট টেমেন্ট এগুলো বরং বেড়ে যেতে পারে, যেটা আবার হয়তো আমি একেবারেই চাইবো না। কারণ এটা তো সবার জন্য একই রকম ফিজিবল হবে না। তো এখানে অনেক রকম কমপ্লেক্সিটি হচ্ছে থাকবে। বাট আমি প্রাইমারি অ্যাসেসমেন্ট গুলি চালায় যাচ্ছি, সেটার পরে আমি তোমাদেরকে চুজ করতে দিব, অ্যাসেস করতে দিব যে তোমরা কিভাবে চাও, কোথায় চাও, কেন চাও। তো তারপর হয়তো আমরা ডিসকাস করে একটা হয়তো মানে কমন স্পেসে আসতে পারবো, যেটা সবার জন্য কম বেশি সুবিধাজনক হবে আর কি। অতএব ভালো হয়েছে যে তোমরা অফলাইনের কথাটা উঠাইছো। বাট অফলাইন একটা কলেজ স্কুলের টিচারের জন্য মেনটেন করা, যে কোনো সময় ল্যান্ড করা, উঠে যাওয়া যে পরিমাণ ইজি, আমরা যারা মানে প্রফেশনাল টাইপ টিচার না আর কি, আমাদের জন্য জিনিসটা হচ্ছে ডিফিকাল্ট। বাট এনিওয়ে আমাদের সাথে তোমাদের কমিউনিকেশন বা অনলাইন অফলাইনে যেভাবেই হোক, মানে কমিউনিকেশনটা থাকতেছে, এটা হচ্ছে গুড পার্ট। আর আমরা দেখি, এখন আসলে ফাইনাল কোনো কিছু বলার সময় আসে নাই, আর একটু দেখে দেখে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, আপাতত কারো কোনো কোশ্চেন আছে? বা সামি ভাই তো, সামি ভাই অফলাইন অনলাইন দুইটা মিলে একটা মানে ই করছে, চিন্তা করেছে আর কি। আচ্ছা, ওই যে মানে ব্যাপারটা তো বুঝতেছো, সবার তো মানে ক্যাপাসিটি সেম না। আমার বাসার কাছে যা আছে, ওর বাসার কাছে যা আছে, সব আসলে একই রকম না। তো ওই কম্পারিজনটাও ডিফিকাল্ট আর কি। তো আমি তারপর ট্রাই করতেছি, দেখি আর কি না না, তোমাদেরকে। কম্পারিজন আমি জাস্ট আপনাকে হ্যাঁ জানাইলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইনফরমেশন হিসেবে বুঝতেছি, মানে বিভিন্ন টিচার হয়তো অফলাইনে শুরু করে দিছে অলরেডি। মানে আমার পরিচিত অনেকে আসলে অফলাইনে শুরু করে দিছে। বাট ওই যে বললাম, সব ডাইমেনশন একইভাবে আগাচ্ছে না আর কি, বা একই রকম স্টেবল না। যে ধরো ঘোষণা দিয়ে অফলাইন শুরু করতেছে, সে হয়তো অল্প দিন অফলাইন চালাবে। আবার হয়তো আমরা দেরি করে শুরু করলে আমরা তো অফলাইনটা লং টাইম চালাতে পারবো। এরকম অনেক রকম প্রোজ এন্ড কনস হচ্ছে থাকবে আর কি, সুবিধা অসুবিধা থাকবে। তো আপাতত ওই যে যেটা বলতেছি, যে ফাইনাল কমেন্ট করার সময় এখন আসে নাই। আপাতত চিন্তা ভাবনা এবং অ্যাসেসমেন্ট চলতেছে, আমরা তোমাদেরকে জানাবো, সমস্যা নেই। আর প্রাইমারিলি যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোয়েরি থাকে, সেটা হচ্ছে বলতে পারো আর কি। ভাইয়া, লাস্ট দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে কার্বন সংখ্যা লাস্টেরটা বেশি পাওয়া যায় এরকম। লাস্টের দুইটা বিক্রিয়ার মধ্যে সিমিলারিটি বললা আপু, হ্যাঁ নাকি হ্যাঁ, কি মানে বললা দুইটা বিক্রিয়া? অপশনের মধ্যে। হ্যাঁ, তুমি দুইটা বিক্রিয়ার সিমিলারিটি যদি বলো, একটা জায়গাতেই সিমিলারিটি, কার্বন নাম্বার বাড়ে, এবং দুই ক্ষেত্রে হচ্ছে জোর কার্বন আসার একটা সুযোগ দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি ডিফারেন্স জানতে চাচ্ছি। ডিফারেন্স হচ্ছে ওই যে তুমি জোর অ্যালকেন পাওয়ার জন্য যেই কার্বনটা ইউজ করবা, যে কম্পাউন্ডটা ইউজ করবা, সেটা তো ডিফারেন্ট হবে। যেমন আমরা যদি তোমাকে বলি এখানে হেক্সেন পাইতে চাও, সেক্ষেত্রে তোমাকে কত কার্বনের অ্যালকাইল হ্যালাইড নিয়ে বিক্রিয়া শুরু করতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, ঠিক বুঝছো? মানে এখানে রেজাল্ট হয়তো সেম, বাট কোন জায়গা থেকে রেজাল্টে ল্যান্ড করতেছে ওইটা তো ডিফারেন্ট। ওই জায়গাতে একটা ডিফারেন্স আছে। থাকবে। ঠিক আছে, এটা ভালো ছিল, ইন্টারেস্টিং। আমি ভাবছিলাম যে তুমি অফলাইন অনলাইন নিয়ে কথা বলবা, তুমি রিয়েকশনের কথা বলাতে আমি বেশ পুলকিত হলাম আর কি। আচ্ছা, বক্তা একটা প্রশ্ন করছো, লবণ উৎপাদনের প্রসেস হিসেবে উডস বিক্রিয়া কাউন্ট করতে পারবা কিনা। লবণ উৎপাদন বলতে কি, যে এইটা এইটা বোঝাচ্ছ? হ্যাঁ, অবশ্যই এটাকে তুমি লবণ উৎপাদনের প্রসেস হিসেবে কনসিডার করতে পারবা না। এই বিক্রিয়ার কাজ তো লবণ তৈরি করা না। লবণ হচ্ছে ওই যে উপজাত টাইপের সাথে উৎপন্ন হবে, এটার দিকে আমাদের কোনো মনোযোগই নাই। তার উপর আবার পড়তেছে হচ্ছে অর্গানিক কম্পাউন্ড তৈরি করার প্রসেস, আর তুমি ধরো সাথে বোনাস হিসেবে চাচ্ছ যে তুমি একটা মানে নন অর্গানিক বা ইনঅর্গানিক কম্পাউন্ডের জন্য এটা ইউজ করতে পারবা কিনা। এটা ইউজ করতে পারবাই না। এখানে লবণ তৈরি করার প্রসেস হিসেবে এটা আসবে না। কারণ তুমি যদি চিন্তা করো লবণ আমরা তৈরি করি কিভাবে, লবণ তো আমরা আরো সহজে এবং চিপলি তৈরি করি, সমুদ্রের পানি নিয়ে ইলেকট্রোলাইসিস করি, তাপ দিয়ে শুকাই। ওইভাবে তো আরো ভালো লবণ, বেশি লবণ পাওয়া যায়। তো ল্যাবে লবণ তৈরি করা বা লবণ তৈরির প্রসেস হিসেবে এই পদ্ধতি কোনোভাবেই হচ্ছে নেওয়া যাবে না।
ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আমরা নেক্সট ক্লাসে কি পড়বো এটা একটু ওই যে হিন্ট দিয়ে রাখি। কামিং আপ নেক্সট সেটা হচ্ছে একটা কমন প্রবলেম দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা বারবার জোর অ্যালকেন গুলি পাচ্ছি, তো বিজোড় গুলো আসলে সামহাও আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি না কিভাবে পাবো। তো একটা সুসংবাদ হচ্ছে উডস বিক্রিয়াটা জানার পরে, উডস বিক্রিয়া খুবই ফেমাস, ল্যাবেও ট্রাই করা হয় এটা দিয়ে অ্যালকেন তৈরি করার জন্য। তো উডস বিক্রিয়া নলেজের হেল্প নিয়ে এখান থেকে আসলে বিজোড় অ্যালকেন তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা মোটামুটি বেশ সাকসেসফুলি পারা গেছে। তো এটাকে আমরা ডিরেক্টলি উডস বিক্রিয়া বলি না, অনেকে আবার উডস বিক্রিয়াও বলে ফেলে, কারণ বিক্রিয়াগুলো দেখতে একই রকম, বাট বেসিক্যালি এটাতে তুমি উডস বিক্রিয়ার এক্সপানশন বলতে পারো, যে উডস বিক্রিয়ার জ্ঞান ওই যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মতো, যে তুমি পড়ছো পিথাগোরাস, পিথাগোরাস ইউজ করে করে তুমি আরেকটা উপপাদ্য প্রুফ করে ফেলছো, ধরো এরকম আর কি। তো আমরা আগামী দিন এটা একটু মনে করাই দিও ভুলে গেলে, যে উডস বিক্রিয়া ইউজ করে আমরা এটা বলতে পারি যে ইউজিং উডস বিক্রিয়া, উডস বিক্রিয়াটাই ব্যবহার করব, বাট কাছাকাছি অন্য একটা বিক্রিয়া ঘটায় আমরা যেটা করব, আমরা বিজোড় অ্যালকেন তৈরি করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে থাকুক এই পর্যন্ত। তোমরা যে পর্যন্ত পড়া হচ্ছে এইগুলো একটু স্টাডি টাডি করো, একটু দরকার ফ্রেশ টেস্ট করে লিখে লিখে রাখো এবং বোঝার চেষ্টা করো আর কি কি হচ্ছে। প্রশ্ন থাকলে তো ইনশাল্লাহ নেক্সট দিন শুনবো। ঠিক আছে, তাহলে আজকের জন্য হচ্ছে আল্লাহ হাফেজ তোমাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।